সেই উদ্দেশ্যেই আমাদের এখনের আয়োজন একটি প্যানেল ডিসকাশন, যে আলোচনার মূল লক্ষ্য পলিটিক্যাল পার্টিজ, সিভিল সোসাইটি, ইউথ, বিশেষত নারীদের মধ্যে একটি ব্রিজ তৈরি করা। এই উদ্দেশ্যে আমি মঞ্চে একে একে আমন্ত্রণ জানাবো আমাদের সম্মানিত প্যানেলিস্টদের। ডক্টর ফেরদৌস আরা খানম, সেক্রেটারি, সম্মিলিত নারী প্রয়াস, মেম্বার, জামাতে ইসলামী উইমেন্স উইং। ডক্টর নাহরিন ইসলাম খান, মেম্বার, বিএনপি, ইলেকশন অবজারভেশন কমিটি। ফারা কবির, কান্ট্রি ডিরেক্টর, অ্যাকশন এইড বাংলাদেশ। নিশাত তাসনিম মাহি, ইউথ রিপ্রেজেন্টেটিভ। এই আলোচনাটি মডারেট করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিস তাসমিয়া তাবাসসুম রহমান, পোর্টফোলিও ডিরেক্টর, ইনোভেশন কনসাল্টিং অ্যান্ড পিএইচডি ক্যান্ডিডেট অফ পলিটিক্যাল ইকোনমি। আপনারা জেনে আনন্দিত হবেন, দিস ইজ ওয়ান অফ দি ফার্স্ট প্যানেল ডিসকাশন উইথ অল উইমেন পার্টিসিপেন্টস। কারণ আমরা বিশ্বাস করি জেগে উঠবে 51, দ্য রাইজ অফ 51। সম্মানিত প্যানেলিস্টদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্যানেল ডিসকাশনটি শুরু করবার জন্য তাসমিয়া আপাকে অনুরোধ করছি। আচ্ছা, এখানকার এসিটা বন্ধ করতে বলছে, জাস্ট এটা। জি, আশা করি ফারা আপার এই ডিমান্ডটি অ্যাকসেপ্ট হবে, কারণ আমাদের সবারই এই ইস্যু। ওয়েলকামিং ইউ অল উইথ আ ওয়ার্ম ওয়েলকাম। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অল ফিমেল অর ওয়েমেন প্যানেলে, which is exceptional. আপা, you are right. অলরেডি আমাদের যারা এখানে আলোচনা করবেন এই প্যানেলে, তাদের সাথে আমরা পরিচিত হয়েছি, কিন্তু আবারও আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ফারা কবির, কান্ট্রি ডিরেক্টর, অ্যাকশন এইড বাংলাদেশ। আপা, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ডক্টর ফেরদৌস আরা খানম, সেক্রেটারি, সম্মিলিত নারী প্রয়াস, মেম্বার, জামাতে ইসলামী উইমেন্স উইং। ডক্টর নেহরিন খান, মেম্বার, বিএনপি ইলেকশন অবজারভেশন কমিটি। এবং আমাদের ইউথ রিপ্রেজেন্টেটিভ নিশাত তাসনিম মাহি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আসলে আমাকে কিছু প্রশ্ন দেয়া হয়েছে, সেই প্রশ্নগুলিতে আমরা যাব, কিন্তু তার আগে আমি একটু আপনাদের সবার কাছে একটা অনুভূতির বিষয় জানতে চাচ্ছি। আজকের এই আলোচনায় বসে আমরা নারী এবং তরুণদের যে গণতান্ত্রিক অংশগ্রহণ, বা আমরা খুব সুন্দর একটা ভিডিও দেখলাম না, যে আমাদের ভোটেই আসবে পরিবর্তন, না, খুব সুন্দর একটা ভিডিও আমরা দেখলাম। তো আপা, আপনাকে দিয়ে শুরু করি, যে এই পরিবর্তনটা কেমন হবে বলে আপনি মনে করছেন, বা আশার বাণীটা কি? আমরা তো অনেক নেগেটিভ কথা বলছি, কিন্তু আমি আসলে পজিটিভিটি দিয়ে শুরু করতে চাই। আশার বাণীটা কি, যদি 1 মিনিট একটু বলেন। প্রথমত জাগো এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি বলবো যে সবচেয়ে বড় আশার বাণী হলো আমরা বাংলাদেশ। আমাদের একটা দেশ আছে, আমাদের একটা মানচিত্র আছে, আমাদের একটা পরিচিতি আছে। এটাই যদি না থাকতো তাহলে আজকে এখানে বসে আমরা আলাপ করতাম না। তো আশার সবচেয়ে মূল সূত্রপাত বা যেখান থেকে আমি শুরু করব এটা। অবশ্যই একটা দেশ যখন স্বাধীনতা ৭১-এর স্বাধীনতার যুদ্ধের পরে আমাদের দেশটা হলো, আমরা খুবই বলতে গেলে কিন্তু আমাদের ইউথ পার হয়েছে এই ২০ বছর হয়েছে বা ১০ বছর হয়েছে। সো ইটস আ ভেরি ইয়াং কান্ট্রি অ্যান্ড দ্য ইয়াং কান্ট্রি ইন দ্য মেকিং। হ্যাঁ, অনেক ধরনের সমস্যা, ভুল, অনেক কিছু আছে। আমাদের আশার জায়গাটা হলো যে আমরা সব মেনে নিব এরকম একটা পরিস্থিতিতে কখনোই ছিলাম না। আমি যখন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে, আমরা অটোক্রেসির এগেনস্টে আমরা আন্দোলন করে, এরশাদ বিরোধী আন্দোলন করে, আমরা ৯০-তে আবার 91-এ রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, তাই না? আমরা 91-কে তো ভুলে যাব না, ইতিহাস তো থাকছে। সো আবার সেইভাবে ফাস্ট ফরওয়ার্ড করলে জুলাই, অগস্ট 2024 আমাদের দেশের আরেকটি
খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এবং তখনকার যারা যুব, যেমন আমরা যুব ছিলাম 85 থেকে 90-তে ওই আন্দোলনে, উই ওয়ার দ্য ইউথ। 24th জুলাই অগস্টে 2018 2024-এও ওরা ছিল যুব, আজকে যারা যুব। সো ঘুরে ফিরে 52-র আন্দোলনে আমার বাবারা মারা ছিল যুব। সো ইটস ইউথ ফোর্স ইন বাংলাদেশ, এটাও একটা আসার জায়গা। আর সবচেয়ে বড় জায়গা হলো এই দেশটাকে যেখানে এসছে সম্পূর্ণ তার পিছনে যেই ঘাম, যেই কষ্ট, সেটা নারীর। দেশ কিন্তু মা জি ফার্স্ট, তারপরে দেশটাকে চালিয়ে নিয়ে এসছে এত দূর সেই নারী। আজকে কিন্তু আমরা গার্মেন্ট সেক্টরের কথা বলবো, আমরা মাইগ্রেন্টদের কথা বলবো, আমরা কৃষির কথা বলবো, সব জায়গায় শিক্ষার কথা বলবো। মনে রাখতে হবে নারীর অবদান। সো এইটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় আশার জায়গা। আশার বাণী। অনেক অনেক ধন্যবাদ আপা। ডক্টর ফেরদৌস খানম, আপনার কাছে জিজ্ঞেস করছি একই প্রশ্ন। আশার বাণীটি কি? 51 জাগরণ মানে হচ্ছে আমরা 51% নারী বাংলাদেশে। হ্যাঁ, এই 51% নারীর জাগরণকে আপনি কিভাবে দেখছেন? থ্যাংক ইউ। আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি যে নারীরা কি সাহসী ভূমিকা রেখেছে, এবং স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোর মধ্যেও যারা অংশগ্রহণ করেছিল তাদের একটা বিরাট অংশ ছিল যারা ছিল ছাত্রীরা। এবং এটিও উল্লেখযোগ্য একটি বিষয় যে সেখানে হেজাব পরা, নেকাব পরা মহিলাদেরও একটি বিরাট পার্টিসিপেশন ছিল। সো আমি মনে করি যে আমাদের জন্য এটি একটি অহংকারের জায়গা, এটি একটি স্বীকৃতির জায়গা যে এই বিগত আন্দোলনের মধ্যে পরেও এই আন্দোলনে, এই জুলাই অভ্যুত্থানের আন্দোলনেও নারীরা ছিলেন অগ্রণী ভূমিকায়। সো এটা আমাদের জন্য একটি গর্বের জায়গা, এটি আমাদের জন্য একটি আনন্দের জায়গা যে যেহেতু আমরা সমান অংশ হচ্ছি এই জনগণের, এই পপুলেশনের সমান অংশ হচ্ছি নারীরা, এবং একটু বেশি আমরা, আমি যতটুকু জানি যে 54% রিসেন্ট কাউন্টিংয়ে আসছে, এবং অথবা 51%, সুতরাং আমরা অর্ধেকেরও বেশি নারী। তাই আমাদের পার্টিসিপেশন, আমাদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কোনো কাজের জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপা, অনেক ধন্যবাদ আপনার এই বক্তব্যের জন্য। এসির ব্যাপারে একটু বারবার বলা হচ্ছে, যদি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা অর্গানাইজার্স আছেন একটু দেখবেন। ডক্টর নাহরিন, একই প্রশ্ন। সরি, আমার হাস্কি ভয়েসের জন্য এসিটা মনে হয় আরেকটু নষ্ট করে দিবে ভয়েসটাকে, কিছু করার নাই। অ্যাকচুয়ালি আশা, মানে সবসময় তো নারীদের নিয়ে যখন কথা হয় আমরা দুঃস্বপ্ন আর দুরাশার মধ্যেই থাকি, কিন্তু আশা হচ্ছে আজকে 5 জন আমরা নারী এটা দিয়ে শুরু করেছি। আমি আসলে বলতে চাই যে আমি কোনো হিজাব, নিকাব বা হিজাব ছাড়া হিজাব সহকে আলাদা করতে চাই না। আমি চাই নারীর সম্মিলিত অংশগ্রহণ, সেটি যে ফর্মেই হোক না কেন, এবং এটি আমরা দেখতে পাই। তবে দেখতে পাই আরেকটা জিনিস, যে পোশাক দিয়ে, নারীর আচরণ দিয়ে বা রাজনীতি দিয়ে, ধর্ম দিয়ে নারীকে যে আলাদা করে ফেলা হয়। আমি এই স্বপ্নটাই দেখছি যে এইখানে আজকে আমরা যারা বসে আছি সেখানে হিজাব আছে, শাড়ি আছে, সালোয়ার কামিজ আছে। আমি মনে করি এটাই হচ্ছে আজকের দিনের সবচেয়ে সুন্দর একটা বিষয়, এবং এভাবে করেই আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। এভাবে করেই আমরা দেখেছি যে আমাদের প্রত্যাশার জায়গাগুলো কেমন করে নষ্ট হয়ে যায়। আমরা দেখি প্রতিনিয়ত কিভাবে বিভাজন আমাদের মধ্যে তৈরি করে ফেলা হয়, এবং নারীরাও কখনো কখনো নারী বান্ধব হয় না। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে এটা একটা মাইল ফলক, এবং এবারের ইলেকশনে নারীরা যেহেতু 51%, তারা এটাই প্রমাণ করে দিবে যে 49% আমাদের ডিসিশন নিবে না, 51% ডিসিশন নিবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শেষে আসছি নিশা তাসনিম মাহি, অ্যাজ ইউথ রিপ্রেজেন্টেটিভ, আপনি হয়তো নারী এবং ইউথদের যেই আশার জায়গা, যেহেতু আমরা হতাশা এবং নিরাশার কথা অনেক শুনছি, আশার জায়গাটি কি? যেহেতু আমি নারীদেরকে এবং ইউথদেরকে রিপ্রেজেন্ট করছি আজকে, আমি যদি আমাদের পার্সপেক্টিভ থেকে একটু বলি, আমাদের 24-এর যে উত্থানটা হয়েছে, এটা মনে হয় আমাদের
একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমাদের। নতুন করে আমরা যে আমাদের বাংলাদেশের হিস্ট্রি, যতবার বাংলাদেশ এগিয়ে এসেছে যে কোনো ধরনের ভায়োলেন্সের এগেনস্টে গিয়ে, আমাদের এই সুযোগটা যখন হয়েছে আমরা আমাদের হিস্ট্রির সাথে অনেক রিলেট করতে পেরেছি পার্সোনাল জায়গা থেকে অনেক। আমরা যখন আন্দোলনের সময়টা দিয়ে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে ওই টাইমে ওই মানুষগুলো কি ফিল করেছিল, আমাদের মনে হচ্ছিল যে আমরা সেই জিনিসগুলো ফিল করার একটা সুযোগ পেয়েছি। সো তখন আসলে দেশের প্রতি যে ভালোবাসাটা সেটা মনে হয় আরও একটু বেড়ে গিয়েছে আমাদের সকলের, যে কারণে আমাদের ইউথরা এখন রেসপন্সিবিলিটি নিচ্ছে আর একটু সামনে এগিয়ে আসছে, যাতে তারা তাদের পার্টটা করতে পারে টু ইনশিওর যে বাংলাদেশ যাতে সামনে একটা খুব সুন্দর সমাজ গড়ে তুলতে পারে, একটা সুন্দর ভবিষ্যৎ তুলে ধরতে পারে। সো আমি মনে করি যে এখনের যে ইউথ আমরা সবাই একটা খুব নতুন সময়ের আশা করে আছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমরা একটা হাততালি দেই আশার বাণী দিয়ে শুরু করবার জন্য, যেহেতু আমরা অনেক হতাশার কথা বেশি শুনি, নেগেটিভ কাইন্ড অফ ডমিনেটস অল দ্য কনভারসেশন, সো ইটস রিয়েলি ওয়ান্ডারফুল টু হিয়ার পজিটিভিটি। আমার প্রথম প্রশ্ন আমরা ডক্টর নাহরিনকে দিয়েই করছি। নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে যে ভুয়া তথ্য, এআই বা ডিপ ফেক বা কৃত্রিম কণ্ঠ এবং ছবি ব্যবহার করে যে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে, যার ফলে অনেক সময় তারা ভোট দিতে নিরুৎসাহিত হচ্ছে এবং রাজনৈতিক দল সম্পর্কে ভুল ধারণাও তৈরি হচ্ছে, এ ধরনের অপপ্রচার রোধে আপনার দল কী ভূমিকা রাখছে বা রাখা উচিত বলে আপনি মনে করেন, এবং বর্তমানে আপনারা এই ব্যাপারে কি করছেন? থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আসলে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এসেছি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই। এআই এবং এগুলো নিয়ে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আই মে বি দ্য অনলি ওয়ান যে এই সব কারণে একটি কেস খেয়েছি, আমার নামে একটি কেস হয়েছে, একটি মামলা করা হয়েছে টকশোতে কথা বলার জন্য। যদিও আমি এটা একটু ব্যক্তিগত বিষয় দিয়েই শুরু করলাম, কারণ সবাইকে এটা বোঝা উচিত। আমি মনে করি যে যে তথ্যটি আমি দিয়েছিলাম আমার আগে আরও 2-4 লাখ শেয়ার হয়েছিল, কিন্তু যেহেতু আমি নারী এবং সেই নারী যে একটি ন্যারেটিভ তৈরি করতে পারে এবং যে ন্যারেটিভটি মানে পার্টিকুলার কোনো দলের পক্ষে যায়নি বলেই আমার এগেনস্ট এই কেসটি করা হয়েছে। তো এটার ভুক্তভোগী তো আমি। তো আপনার প্রশ্নটা হচ্ছে যে ভোটারদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে, অবশ্যই করা হচ্ছে। কারণ হচ্ছে যে আপনি দেখবেন এমন এমন সব ভিডিও, এবং এটা আপনি জানেন যে ভারতে একটি আইন হচ্ছে যে যেগুলো এআই দিয়ে ক্রিয়েট করা তার নিচে এআই ক্রিয়েটেড লেখা থাকতে হবে। বাংলাদেশে আসলে এই পর্যন্ত এটি করতে পারেনি, এবং আমি মনে করি একটি রাজনৈতিক দলের এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে তো ক্ষমতায় কোনো রাজনৈতিক দল নাই, সো এই মুহূর্তে আমি মনে করি যে সরকারেরই সবচেয়ে বেশি পদক্ষেপ এটা নেওয়ার দরকার ছিল, যেটা নিতে সরকার আমি খুব সরল ভাষায় বলতে গেলে ব্যর্থ হয়েছেন। সরকার এখন পর্যন্ত তথ্য কমিশন করতে পারেন নাই, সরকার এখন পর্যন্ত মানবাধিকার কমিশন করতে পারেন নাই, যেটা তার করার দরকার ছিল ইলেকশনের আগে। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেহেতু এই দলটি এখন ক্ষমতায় নাই, ক্ষমতায় না থাকলে আইনগত কোনো ব্যবস্থা নেওয়াটা সেই দলের পক্ষে সম্ভব না। সে কারণেই আমরা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করছি। আপনি দেখবেন যে যেসব ফটো কার্ডগুলো ভাইরাল হয় বিএনপির পেজগুলো থেকে, সেখানে লেখা হয় যে এটি আসলে এআই ক্রিয়েটেড। এই ধরনের একটা প্রচেষ্টা চলছে। আমাদের একটা সেল আছে যেখানে আপনি ফোন করে কমপ্লেইন করতে পারবেন। এই কাজগুলো জাতীয়তাবাদী দল তার দলের পক্ষ থেকে করছে। তবে সেই সাথে সাথে ওই কথাটি আবারও রিপিট করতে চাই যে আসলে এখানে সবচেয়ে শক্ত পদক্ষেপ নেওয়া উচিত ছিল সরকারের, যে কাজটি সরকার এখন পর্যন্ত করতে পারেনি। আমরা যারা মেয়েরা টকশোতে কথা বলি, টেলিভিশনে কথা বলি, মিডিয়াতে কথা বলি, আপনারা দেখেছেন যে শুধু এসব এআই মানে একটা পার্টিকুলার পলিটিক্যাল দলকে নিয়ে না, আমাদেরকে ব্যক্তিগতভাবে যেভাবে স্লাট শেমিং করা হয়, যেভাবে আমাদেরকে হ্যারাস করা হয়। ধরুন আমার হয়তো শক্ত একটা ভিত আছে, কিন্তু আমি কিন্তু বাংলাদেশের সমগ্র নারী না, বা যে জেনজিদের কথা আমরা বলি, বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছে, কিন্তু যে মেয়েটি গার্মেন্টসে কাজ করে সেই
বয়সী, সেও কিন্তু জেনজি, এবং এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে তার উপর এগুলোর ইম্প্যাক্ট কিভাবে পড়ে। তো এই যে বিষয়গুলো করা হয় সোশ্যাল মিডিয়াতে, এটি কিন্তু শুধু যে একটা নারীকে বা ভোট দিতে যেতে নিরুৎসাহিত করবে তাই না, তার ব্যক্তিগত জীবনকে হ্যাম্পার করে, তার দুঃস্বপ্নের রাত কাটাতে হয়, তার পারিবারিক জীবনকে ব্যাহত করে, এইগুলোর মধ্যে দিয়ে যায়। তবে ওই কথাটা বলেই শেষ করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাদের যতটুকু সক্ষমতা আছে সেটা দিয়ে তারা করছে, এবং তাদের নির্বাচনী ইশতেহারের একটা জায়গা আছে যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে, সেটি হলো নারীর প্রতি সহিংসতা এবং সাইবার বুলিংয়ের একটি কঠোর পদক্ষেপ তারা নেবেন, এবং কিছু ইউনিট তারা তৈরি করছেন এটা করার জন্য। তবে শেষ কথাটি হচ্ছে, সরকারকে এই মুহূর্তে করতে হবে, রাজনৈতিক দলগুলো করবে ইলেকশনের পর, ব্যক্তিগত পরিসরে ছোট করে করছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা এটা নিয়ে হয়তো আরও আলোচনা শুনবো যদি এরকম কোয়েশ্চেন আসে, কারণ আসলে এটা একটা মেজর ইস্যু। নোবডি ওয়ান্টস টু বি বুলিড অ্যান্ড হ্যারাসড অন মিডিয়া অ্যান্ড ইটস কোয়াইট ব্যাড। আমরা ডক্টর ফেরদৌসারা খানম আপা আপনার কাছে চলে আসছি। প্রশ্নটি একটু বড়, আমি একটু সময় নিয়ে পড়ছি। পাথওয়েজ অফ উইমেন এম্পাওয়ারমেন্ট কর্মসূচির আওতায় ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিচালিত উইমেন অ্যান্ড পলিটিক্স ইন বাংলাদেশ শীর্ষক গবেষণায় উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের নারীদের রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণ এখনও পারিবারিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতার কারণে সীমিত। বিশেষ করে নারীদের চলাচলে বিধিনিষেধ, সামাজিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তাদের জনপরিসরে অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে। এটা সবার জন্যই সত্যি। এসব প্রতিবন্ধকতা ভোট কেন্দ্রে পৌঁছানোর দূরত্বজনিত সমস্যা, ভোট কেন্দ্র বা আশেপাশে ব্যক্তিগত নিরাপত্তাহীনতা এবং নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের জন্য যে ঝুঁকি পরিবেশ তৈরি করছে, এই প্রেক্ষাপটে আপনার মতে বাংলাদেশের নারী ভোটারদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার চ্যালেঞ্জগুলো কী? এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে নারীরা যেন নিরাপদ, স্বাধীন এবং নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আপনার দল বা প্রতিষ্ঠান কী ধরনের উদ্যোগ গ্রহণ করছে? ধন্যবাদ। থ্যাংক ইউ। মানে সামারি করলে যেটা আসে এখানে, যে আসলে নারীদের ভোট কেন্দ্রে যাওয়া বা ভোট প্রদান বা এই সংক্রান্ত কাজে অংশগ্রহণের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলি আছে, যে ব্যারিয়ারগুলি আছে, সেগুলিকে আমরা কিভাবে ওভারকাম করতে পারবো। তো আমরা দেখি যে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে পারিবারিক পরিমণ্ডলে যেটি বাধা বা মন্তব্য আসে, সেটা হচ্ছে ভোট কেন্দ্র নিরাপদ নয়, সুতরাং যাওয়ার দরকার নেই, অথবা ভোট কেন্দ্রে যাওয়ার পথে হ্যারাস হতে পারি, বাধার সম্মুখীন হতে পারি, সেক্ষেত্রে যাওয়ার দরকার নেই। তো এই জন্য আমি মনে করি যে আমাদের এই পরিবেশটাকে উত্তরণের জন্য, এখান থেকে ওভারকাম করার জন্য সবচেয়ে আগে যেটি দরকার সেটি হচ্ছে সচেতনতা বৃদ্ধি, অ্যাওয়ারনেস বিল্ড আপ করা সবার মধ্যে, যে ভোটটা একটি রাইট, এই অধিকারটা আপনাকে প্রয়োগ করতেই হবে। যেটি আমরা আপনাদের দেখানো সেই তথ্যচিত্রের প্রদর্শনীর মধ্যেও দেখলাম যে আমার ভোটই বদলে দিতে পারে আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশকে। সেই জন্যই এই অ্যাওয়ারনেস বিল্ড আপের ক্ষেত্রে আমরা কাজ করছি যে ভোটটা আপনার অধিকার, ভোটটি একটি আপনার সচেতনতার প্রমাণ, এবং এই ভোটটি পরিবর্তন করে দিতে পারে আগামীর বাংলাদেশ। আপনার একটি ভোট মনে করে আপনি এটিকে অবহেলা করবেন না, আপনার একটি ভোট মনে করে আপনি মনে করবেন না যে এটি না দিলেও আর অন্যরা দিচ্ছে। আপনি একাই একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা, একটি গুরুত্বপূর্ণ পাওয়ার, আপনার পাওয়ার দিয়ে আপনি পরিবর্তন করতে পারেন। আপনার দলটি কি করছে এটা যদি একটু? জি, আমি সেটাই বলছি যে জামাত ইসলামী বাংলাদেশ ছোট ছোট দলে বিভক্ত হয়ে পাড়া মহল্লা এলাকায় কাজ করছে, এবং আমি যে উইমেন অর্গানাইজেশনে কাজ করি, সম্মিলিত নারী প্রয়াস, আমরাও এই অ্যাওয়ারনেস বিল্ড আপের ক্ষেত্রে বিভিন্ন ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে ছোট ছোট প্রোগ্রামের মধ্যে দিয়ে এই অ্যাওয়ারনেস বিল্ড আপের কাজ করছি, যাতে করে কোনো রাজনৈতিক সহিংসতা, ভয়ভীতি দেখানোর মাধ্যমে মানুষকে, মহিলাদেরকে, স্পেশালি মহিলাদেরকে
এই ভোট দেওয়া থেকে বিরত না রাখা হয় এবং প্রতিপক্ষ কাউকে কোনো রাজনৈতিক কর্মী দ্বারা যেন নারী ভোটারদেরকে বা হেনস্থা করা না হয় বা তাদেরকে কোনো সহিংস আচরণের দিকে বা সহিংসতার মধ্যে নিয়ে যাওয়া না হয়, এইরকম একটি নিরাপদ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমরা প্রত্যেকে সচেতনতার সাথে ভূমিকা রাখব। এই কাজটি আমরা অব্যাহতভাবে করে যাওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি আবার আসবো আপনার কাছে, কারণ এটা খুব জরুরি। আমরা দেখছি, আমরা ইনোভেশন কনসালটেন্ট থেকে আসলে আমরা বিভিন্ন পোলের আয়োজন করেছিলাম, সেখানে কিন্তু এটা অনেক বড় আকারে উঠে এসছে। গত 2টা পোল হয়েছে, একটা এখনও চলছে, যেখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আমি আসলে সেফটি সিকিউরিটি পাবো কি না, এবং আমি যে ভোট দিতে যাব সেখানে যদি আমার কোনো রাস্তায় চলার পথে বিপদ হয় বা ভোট কেন্দ্রে গিয়ে আমি দেখলাম যে সেখানে কোনো একটা পার্টিকুলার পার্টির লোকজন বিরাজমান, তাহলে সেটাতে আমার জীবনের কোনো আঘাত ঘটবে কি না। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে সবগুলো পার্টিরই এই বিষয়টি খুবই জরুরি দরকার। আমি আসবো আবার আপনার কাছে। এখন ফারাহ আপনার কাছে যাচ্ছি, পরবর্তীতে আসছি। আপা, আপনি দীর্ঘদিন ধরে যেহেতু উন্নয়ন ক্ষেত্রে কাজ করছেন এবং নারী এবং যুবাদের ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রচুর রয়েছে এবং এটা একটা চ্যালেঞ্জ। এই দুর্নীতির প্রভাব ভোটারদের অধিকার, চলাচলের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা ও সাক্ষরতা, স্বাস্থ্য ও শিক্ষা প্রায় সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে। আপনার মতে 5ই আগস্টের পর আমরা কতটা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে মুক্ত হতে পেরেছি? এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কী ধরনের ভূমিকা পালন করেছে বলে আপনি মনে করেন? সবচেয়ে কঠিন প্রশ্নটা আমার জন্য রেখে দিয়ে, এটা একটা কথা হলো। দুর্নীতি, আমি একটা ছোট্ট করে ঘটনা বলি। আমার বড় ছেলে যখন 84-এ হলো, তারপরে ওই যে ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমরা লাইনে ডাক্তারের কাছে বসতাম। ডাক্তারের ভাই ওনাকে লোকজন গিফট টিফট দিয়ে লাইন ভেঙে আগে যাওয়া। তো তখন দেখা গেল যে আমরা বসে আছি ঘন্টাখানিক ধরে, কিন্তু চলে আসলো হলো। তো দুর্নীতির যে কত পর্যায়ে, স্তরে স্তরে। এখন ড্রাইভিং লাইসেন্সের জন্য একটা সময় ছিল আমার যেতেও হবে না, আমি টাকাটা দিলে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাব। চাকরির জন্যে আগেই বলা ছিল যে পুলিশের চাকরি হলে একটা সময় ছিল 1 লাখ টাকা, তারপরে এখন 4 লাখ টাকা। তো মানে এই 50 বছরের ইতিহাসে আমরা প্রত্যেকটা স্তরে এবং বছরের পর বছর এইগুলো দেখে এসছি। 2024-এর জুলাই আগস্ট 36 মাস, মানে ওই জুলাই এর পরে আমাদের অনেক আশা ছিল এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে যারা সরকার পরিচালনায় আসবেন তারা প্রায়োরিটাইজ করে তারপরে এই বিষয়গুলোকে নিয়ে কাজ করেন। কেন তাদের তো প্রথমত তারা তো সংবিধানের যে ব্যবস্থাপনা আছে সেখান থেকে আসতে পারেনি, এটা একটা আন্দোলনের মাধ্যমে এসছেন। তাহলে ওনাদের জন্য একটা সময় নির্ধারিত ছিল এবং আশা ছিল যে ওনারা অনেক কিছু পরিবর্তনের, অ্যাটলিস্ট কয়েকটা জিনিস, কারাপশনকে অ্যাড্রেস করতে হলে অর্গানাইজেশন, ইনস্টিটিউশন অ্যান্ড সিস্টেম অ্যাড্রেস করতে হবে। অর্গানাইজেশন, ইনস্টিটিউশন অ্যান্ড সিস্টেমে আপনি আমাকে এই প্রশ্নের সঙ্গে জুড়ে দিয়েছিলেন যে যুব এবং নারীদের অবস্থা, তারা তো আসলে ঢুকতেই পারে না। So they're not at the table. Sometimes they're not even the menu. Unfortunately, নারী এবং যুবদের কি কি প্রয়োজন সেগুলো তো আলোচনায় আসে না, উপর থেকে চাপিয়ে দেওয়া হয়। Somebody somewhere sits behind a table or a computer, or সে বলে দেয় যে I am the expert, জলবায়ু এক্সপার্ট, অর্থনীতির এক্সপার্ট, এবং আমি জানি সাধারণ মানুষের জন্য কি ভালো হবে। তো এই যে প্রবণতা, এই যে কালচার, এটাই চলে এসছে। জুলাই আগস্টে আসলে পরে আমাদের আশা প্রত্যাশাটা একটু বেশি বেড়ে গিয়েছিল এবং সেখানে আবার আমরা যেটা সঙ্গে সঙ্গে দেখলাম যে ন্যায় ব্যবস্থা, যেটা ল অ্যান্ড অর্ডার, সেটাকে কিন্তু ঠিক রাখা হলো না। তো ল অ্যান্ড অর্ডার না রেখে আমরা বললাম যে
হ্যাঁ এতদিনের অপারেশনের পরে এতদিন সরকারের আন্ডারে থাকার পরে এটা একটা বহিঃপ্রকাশ। সি আ রং ইজ আ রং ইজ আ রং, ইটস এ ইউনিভার্সাল এগ্রিমেন্ট। আপনি কখনোই যাচাই বাছাই করতে পারবেন না। একটা মেয়ে যখন রেপ হয় তখন বলা হয় ও কি কাপড় পরেছিল, ও সন্ধ্যায় বাইরে গেছিল কিনা, মানে রংটা নিয়ে আলোচনা হয় না, হয় যে ওর আর বাকি সব বিষয়। যুবদেরকে যখন সুযোগ দেওয়া হয় না, তার পড়াশোনার সুযোগ বা চাকরির সুযোগ বা সে চলাফেরার সুযোগ, ইউ হ্যাভ 399 এক্সপ্লেনেশন যে কেন এটা হয়েছে, but you have not that one action that can put a stop to it. So এটা একটা প্রবলেম। আর আমাদের যুবদের, আমরা তো একটা সাউথ এশিয়ান কালচারে আছি, কালচারে হলো বড়দের কথা শুনতে হবে, মুরব্বীদের কথা শুনতে হবে। আই এম 100% ফর ইট, বাট মুরব্বীরাও ভুল করে, বড়রাও ভুল করে, ছোটরা তো করেই, কিন্তু দুজনে এক টেবিলে যদি বসা যায় তাহলে কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে। তো আমি আরেকটু অ্যাড করব, এই যে কারাপশন, এই কারাপশনের তো কেউ না কেউ তো বেনিফিশিয়ারি, সে কেন ছেড়ে দিবে? হোয়াট ইজ দ্য ইনসেন্টিভ? যেই ইনস্টিটিউশনগুলোকে আমরা এত কারাপ দেখছি, সে গিভ আপ করবে কেন? তাকে তো কোনোদিন জব দিয়েই তা করা হয়নি, তাকে তো বিচারে আনা হয়নি। আর সবচেয়ে বড় জিনিস হলো আমাদের দেশে ইম্পিউনিটি আছে। আপনি ছেলে সোনার আংটি ব্যাকা হলেও সুন্দর, রাইট? পলিটিক্যাল পার্টি যা করুক সেটা ঠিক আছে, সে যেই পলিটিক্যাল পার্টি হোক কেন, তার কাছে পাওয়ার আছে। আমি একজন সাধারণ মানুষ, আমি যে আপনার কাছে পৌঁছাতে চাচ্ছি, কিছু বলতে চাচ্ছি, সেটা তো শোনার জায়গাই নেই। সো এই জন্যে এখনো চেঞ্জ হয়নি। যদি আমি ছোট করে বলি তাহলে এখনো আমাদের অনেক কাজ করতে হবে। আমি রিক্সায় চড়ছি, রিক্সাওয়ালা হঠাৎ করে উল্টো দিকে নিয়ে যাচ্ছে, কেন নিচ্ছে? আমি যে যাত্রী বলছি তাড়াতাড়ি যান, কিছু হবে না, এই দিক দিয়ে যান। আমার গাড়ির যে ড্রাইভার, তাকে আমি কখনো বলি না নিয়ম ভেঙো না। আমার বাসায় যে আমি কাজের মানুষ নিচ্ছি, সে একটা ছোট মেয়েকে নিচ্ছি, আমার ছোট বাচ্চার সঙ্গে আমি একটা ছোট মেয়েকে নিচ্ছি, কালচারালি এটা অ্যাকসেপ্টেড। The how? So you have to work on the corruption. It's not about financial and transaction and corruption. You have to look at corruption and address corruption at every layer, every stage. It is the responsibility of the government. It is the responsibility of the system and the institution. But it's also my responsibility. So সেই জন্য আমরা যেহেতু ভোটের আগে কথা বলছি, এখন আমাদেরকে একটু দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক ধন্যবাদ আপা। আমাদের নিশাত তাসনিম মাহি, ইউথ রিপ্রেজেন্টেটিভ, আপনার কাছে রাউন্ড ওয়ানের কোয়েশ্চেন হচ্ছে, আপনারা কি মনে করেন যে বর্তমান রাজনৈতিক প্রক্রিয়ায় তরুণ ও নারীদের ক্ষমতায়নের কণ্ঠস্বর কতটা গুরুত্ব পেয়েছে? এটা কি কেবল সংখ্যাগত কারণে তরুণরা বেশি উঠে আসছে, নাকি বাস্তবেই রাজনৈতিক দলগুলোর কাছে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হচ্ছে? রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছে তরুণ ও নারীদের জন্য কোন ধরনের প্রতিশ্রুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে হওয়া উচিত আপনি মনে করেন? থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। যদি বর্তমান প্রেক্ষাপটে কথা বলি, তাহলে আগের তুলনায় এখন তরুণ আর নারীদের ইম্পর্টেন্সটা, তাদের ভয়েস ইম্পর্টেন্সটা একটু বেশি দেওয়া হচ্ছে অবশ্যই। যদি আমি পাস্ট কিছু বছরের কথা বলি, এখন এটা প্রোগ্রেস করছে। কিন্তু যদি সংখ্যার কথায় আসি, আবার বাংলাদেশের যে পপুলেশন, তার 30 থেকে 35% ইউথ অ্যান্ড 51% নারী। সো যখন আমি তাদের কথা বলতে যাই, সংখ্যার কথাটা কোথাও না কোথাও ইম্পর্টেন্স পেয়ে যায় সংখ্যাগত কারণে। সো যেটা তাদের সংখ্যা অবশ্যই বেশি, কিন্তু ক্ষমতায়নের দিকে থেকে যদি আমি চিন্তা করি, পলিসি মেকিংয়ের ক্ষেত্রে, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তারা এখনও জায়গা পায়নি। সো তাদের কি আসলেও ক্ষমতায়ন হয়েছে? সংখ্যাগত জায়গায় যদিও তারা একটু আগাচ্ছে, কিন্তু ডিসিশন মেকিং বা পলিসি মেকিংয়ে তাদের সেটা এখনও নাই। সো তাদের আসল ক্ষমতায়নটা এখনও হচ্ছে না। কেন নাই? কারণ সুযোগটা করে দেওয়া হচ্ছে না। কে দিচ্ছে না? এখনও যদি বলি আমি, ডিসিশন মেকিং বা পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমাদের ওপিনিয়ন দেওয়ার সুযোগটাই আমরা খুঁজে পাচ্ছি না।
যে কোনো জায়গাতেই যদি আমি পার্লামেন্টের কথাই বলি, পার্লামেন্টে 20 থেকে 25% কিন্তু রিপ্রেজেন্টেশন আছে ওমেনের, কিন্তু ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু তাদের যে মতামতটা সেটা লিমিটেড হয়ে যাচ্ছে। সো তাদের রিপ্রেজেন্টেশন থাকলেও তাদের কিন্তু ওপিনিয়নটা গুরুত্ব পাচ্ছে না ডিসিশন মেকিং বা পলিসি মেকিংয়ের ক্ষেত্রে সেই জায়গাগুলোতে। সো যদি তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হয়, তাদের এই জায়গাগুলোতে এম্পাওয়ার করাটা খুবই দরকার। না হলে তাদের শুধু সংখ্যাগত কারণে রিপ্রেজেন্টেশন যদি আমি দেখি, তাহলে সেটা আসলে ক্ষমতায়নে রূপান্তরিত হচ্ছে না। অ্যান্ড যদি আমি বলি যে কি নিয়ে কাজ করা উচিত, আমি বলবো যে নারী এবং ইউথদের জন্য যদি আমাদের পলিটিক্যাল পার্টিরা তাদের যে প্ল্যান আছে সেটার মধ্যে তাদের এমপ্লয়মেন্টের বিষয় জায়গাগুলো বৃদ্ধি করার চেষ্টা করে, তাদেরকে যদি পলিসি মেকিং এবং ডিসিশন মেকিংয়ে ইনক্লুড করে, তাদেরকে যদি অংশীদার করে সেই জায়গাগুলোতে, তাহলে আমার মনে হয় যে আসল ক্ষমতায়নটা করা সম্ভব। থ্যাংক ইউ। ধন্যবাদ। খুবই সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন। আমার কাছে যেটা মনে হয় যে এখন যে বিষয়গুলো আসছে, যে আপা কিছুটা বললেন এবং সবাই যেটা বলল যে দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম ইজ যে রিপ্রেজেন্টেশন আছে, আমরা আন্দোলনের পার্ট, তরুণদের আন্দোলন, তারপরে একটা জাতির আন্দোলন, সবার আন্দোলন, কিন্তু লাস্ট কয়েক মাসে আমরা দেখছি যে আমাদের রিপ্রেজেন্টেশন আছে কিন্তু আমরা ডিসিশন মেকিংয়ে নাই। আবার যতই আমরা চেষ্টা করছি ফর্মাল ওয়েতে ডিসিশন মেকিংয়ে যাওয়ার জন্য, আমরা একটা বাধা পাচ্ছি। এই বাধাটা কেন এরকম বাধা, এটাও আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু এটা কিভাবে আমরা এটা থেকে পার পাবো সেটা আমরা বুঝতে পারছি না। তো খুবই সুন্দর আলোচনা, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আরেকটু হয়তো প্রোগ্রেসিভ জায়গা থেকে বা আরেকটু ডিবেটের জায়গা থেকেও কথা বলতে পারি যে কেন আমরা মনে করছি যে ইউথ এবং নারীদের, ইয়াং ছেলেমেয়েরা এবং নারীদের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই আন্দোলনে, তার পরবর্তী সময়ে আমাদের যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা যেই জায়গাটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি, যে এখন নির্বাচনের যে ক্যাম্পেইন শুরু হয়েছে এবং আসছি আপা, নির্বাচনের যে ক্যাম্পেইন শুরু হয়েছে তাতে নারীদের যে রিপ্রেজেন্টেশন সেটার যে নাম্বার সেটা অত্যন্ত কম। তো সেক্ষেত্রে এই প্রশ্নটাও আমি ফারাহ আপা কাছে করতে চাই যে আপনি কেন মনে করেন আপা এটা হয়েছে, এবং আপনার মতে যে আমরা কি করতে পারতাম এই নারীর যেই রিপ্রেজেন্টেশন নাম্বার অ্যাটলিস্ট ইন ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টিজ, সেখানে আমরা কি করতে পারতাম টু ইনক্রিজ দিস নাম্বার। থ্যাংক ইউ। একটু বলে নেই যে আবারও আমি বলবো যে আমাদের কালচারাল যে জায়গাটা সেখানে হলো মুরব্বীরা ডিসিশন করবে, যুবরা ছোটরা শুনবে। সো উই নেভার হ্যাড আ ডেমোক্রেসি ইন দ্য ফ্যামিলি। এটা কিন্তু মনে রাখতে হবে, গণতন্ত্র পরিবার পর্যায়ে নাই, চর্চা নাই। তারপরে পরিবারে যে চর্চাটা যে আমরা শুনবো, আমাদের ছেলে মেয়েদের কথা শুনবো, এটাও নাই। আমি জানি তোমার জন্য কি ভালো, তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, তুমি চাকরি করবে, তুমি গাড়ি কিনবে, তুমি আরে ও তো ওর অ্যাসপিরেশন কি, ওর কথা শোনার সময়টা। এখন অনেক সময় বলা হয় যে দুই বাবা মা চাকরি করে শিশুদের কথা শোনে না। যখন মা ঘরে থাকতো, যখন বাবা মা দুজন চাকরি করতো না, তখনও শিশুদের যুবদের কথা শুনতে হতো না। এই জায়গাটা তৈরি করতে হবে। আমার মনে আছে একবার আমাদের ঢাকার মেয়র, উনি আমরা অনেক যুবকদের নিয়ে কাজ করি, তো উনি ওদেরকে বলেছিল তোমাদের কত সুযোগ, তোমরা কত ফরচুনেট যে এখন এত যুবদের নিয়ে প্রোগ্রাম হচ্ছে। কিন্তু যুবদের নিয়ে প্রোগ্রাম আমরা সবাই বাইরে করছি, ওই যে ডিসিশন মেকিংয়ের জায়গাতে ওদেরকে এখনও কোনো মিনিস্ট্রিতে, কোনো অ্যাডমিনিস্ট্রেশনে, কোনো অর্গানাইজেশনে, হ্যাঁ আমাকে একজন জুনিয়রের কথা শুনতে হবে? আরে জুম্মা 7 দিন, ওর বয়স হলো 25, ওর আইডিয়া আমাকে এইটা চেঞ্জ করতে হবে। সেখানে আবার যখন আপনি নারী, তখন তো আরও প্রবলেম্যাটিক। কেন আমাদের কালচারে ছিল তোমাকে শুনতে পাওয়া যাবে না, দেখতে পাওয়া যাবে না, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না। ইউ আর অনলি দেয়ার টু সার্ভ, ইউ আর অনলি দেয়ার বিকজ ইউ হ্যাভ আ রিপ্রোডাক্টিভ রোল, ইউ আর নট এ হিউম্যান বিইং। তো আমার কথা হচ্ছে যে আমরা এখন উই ওয়ান্ট টু মুভ আউট অফ বিইং আ রিপ্রোডাক্টিভ মেশিন and a caregiving machine, and we want to be recognized as human beings. আমরা মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। প্রথম হলো এই জায়গাটা আসতে হবে, তারপরে কিন্তু অন্যান্য। এখন পলিটিক্যাল পার্টিতে, পলিটিক্যাল কালচারে কি আছে,
সমস্ত মানে আন্দোলন, ইভেন যুদ্ধ, সব কিন্তু যুবরা করেছে। 47, 52, 71, 79, 90, তারপরে হ্যাঁ, কিন্তু ওরা আমাদের থেকে তো জানে না। এখন তোমরা করেছো, ভালো কথা, বাড়ি যাও, এখন আমরা আবার উই কাম ব্যাক। আমাদের কিন্তু অতটা ছিল না, মনোবল ছিল না। উই ডিডন্ট হ্যাভ দ্য গাটস টু গো অ্যান্ড ফাইট অন দ্য স্ট্রিট, বাট উই নো হোয়াট ইজ গুড ফর ইউ। ইউ ইয়াং পিপল গো ব্যাক, উই উইল ডু ইট। আর আপনি যদি নারী হন তো আপনার কাজ হয়ে গেছে, আপনি আন্দোলন করেছেন, বাড়ি। ইভেন গান্ধী, যাকে এত সবাই আইডলাইজ করে, তারও একটা ন্যারেটিভ ছিল যে হ্যাঁ, মেয়েরা না ঘরে থাকবে, ওরা কাজ করবে। এখন আন্দোলন হয়ে গেছে, ব্রিটিশ হাটাও আন্দোলন হয়ে গেছে, না নারীরা পছন্দ করে ঘরে থাকতে। ডিড এনিওয়ান আস্ক দেম? কিন্তু এই নারী এই বাংলাদেশের রেডিমেড গার্মেন্টসের 80% কন্ট্রিবিউশন টু দ্য জিডিপি। এই নারী আমার ইমিগ্রেন্ট ওয়ার্কার হিসাবে ম্যানুফ্যাকচারিংয়ে, আজকে ওয়ালটন কিনছেন আপনি, কিনছেন, অ্যাসেম্বলিতে সমস্ত প্রাইমারি টিচাররা কারা? নারী। কিন্তু ওই যে সে তার ভালো জানে না, সে কেন পার্লামেন্টে যেতে পারবে না? সো এটা হলো আমাদের ডাবল স্ট্যান্ডার্ডস। এবং আমার মনে হয় যে আমরা যারা বাবা মা, আমরা আমাদের ছেলেদেরকে তৈরি করতে পারিনি যে তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোমার পাশে তোমার বোন থাকবে, তোমার মা থাকবে, তোমার স্ত্রী থাকবে। শি ইজ ইয়োর পার্টনার, নট ইয়োর অ্যাডভার্সারি। জি, থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে বলেছেন ফেরদৌস আপা। আপনাকেও কিছুটা ওই ধরনের প্রশ্নই যে জামাত ইসলামীতে তো আমাদের যে রিপ্রেজেন্টেশন মেয়েদের, ধরেন যারা ভোট পাবে, মানে সেই নাম্বারটা আসলে খুবই কম। এবং সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে ক্ষমতায় এলে যখন জামায়াত জোট হবে, সেখানে নারীদের যেই সমান নাগরিক অধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতার কোনো ব্যতিক্রম ছাড়াই রক্ষা করবে কিনা, যদি হ্যাঁ হয় তবে একটি আইনগত সুরক্ষার উদাহরণ যদি আপনি দিতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। জামাতের নারী রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আমি বলতে চাই যে জামাত ইসলামী বাংলাদেশ, হয়তো মিডিয়াতে আপনারা ওইভাবে জামাতের উপস্থিতি লক্ষ্য করছেন না, মহিলাদের কথা বলছি, আসছে না, অথবা এতদিন আসতে পারেনি, এতদিন কেউ আমাদেরকে ডাকেনি, কেউ আমাদেরকে বলেনি, সেই জন্য আমরা আসিনি অথবা আসতে পারিনি। কিন্তু এখন যেটা ইন্টারনালি জামাতের পলিটিক্যাল স্ট্যাটাস, সেটা বলতে চাই যে জামাতে 43% মহিলা রয়েছে পার্টির ইন্টারনাল অ্যাক্টিভিটিতে। এবং ইকুয়ালি জামাতের যে পলিসি মেকিং ফোরাম, আপনারা জানেন যে এটাকে জামাত বলে মজলিসে শুরা, তো এই মজলিসে শুরা বা পরামর্শ সভা যেটা, সেইখানেও কিন্তু জামাতের পার্সেন্টেজ এইরকমই রয়েছে। সুতরাং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশ তার মহিলা উইংকে সমানভাবে গুরুত্ব দিয়ে থাকে, তারা পার্টিসিপেট করে থাকে এবং তারা সেটাকে সেভাবে ইমপ্লিমেন্ট করে। মতামতের ভিত্তিতেই, দুইজনের নারী এবং পুরুষের মতামতের ভিত্তিতেই ডিসিশন হয়ে থাকে। এটি একটি কথা বলতে চাইছি। আর একটি হচ্ছে যে এই যে নারীর মানে সক্ষমতা বা নারীর সম্মান, এটি আসলে পরিবার থেকে তৈরি হতে হয়। পরিবার থেকে তৈরি হলেই একটি মা যখন তার সন্তানকে শেখায় যে তোমার কাছে ছেলে বা মেয়ে আলাদা কেউ না, এবং মা যখন তার ছেলে মেয়েকে ইকুয়ালি ট্রিট করবেন, বাবা যখন তার ছেলে মেয়েকে ইকুয়ালি ট্রিট করবেন, ইকুয়ালি এডুকেশন দিবেন এবং ইকুয়ালি তাদেরকে সার্ভ করবেন, তখন সেই বাচ্চাটা কিন্তু ঘর থেকেই শিখে আসবে যে তার কাছে দুনিয়ার সকল নারী এবং পুরুষ সমান, এখানে সম্মানের দিক থেকে তাদের কোনো ডিফারেন্স নাই। এটা সে শিখবে এবং সে নিজের জীবনে প্র্যাকটিস করবে, ইমপ্লিমেন্ট করবে। এবং আমি মনে করি যে এখান থেকেই শুরু হবে সমাজ পরিবর্তনের ধারা, এবং এটাই হওয়া উচিত। এবং আমরা সেই কাজটি শুরু করতে চাই, করছি ইনশাল্লাহ। তো আরেকটি আইনগত সুরক্ষার কথা যদি একটু বলেন আপা। নারী ও শিশু নির্যাতন আইন 2000, এটি একটি নারী সুরক্ষা আইন। এই আইনটিকে প্রয়োজন অনুযায়ী আরও ডেভেলপ করতে হবে এবং প্রায়োগিক দিক থেকে সবচেয়ে বেশি দরকার হচ্ছে যে যাই আইন আছে সেটার প্রয়োগ নেই, সেটার ইমপ্লিমেন্টেশন আমরা সমাজে সঠিকভাবে দেখতে পাই না।
এই যে ফারাপা বললেন যে একদম ডাক্তারের লাইন থেকে শুরু হয় দুর্নীতি, আর টপ টু বটম সব জায়গায় এই 10 টাকা থেকে ঘুষ দুর্নীতি শুরু হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমরা এই নৈতিকতার অবক্ষয়, মোরালিটির যে অবস্থান, সেটি আমরা আসলে দেখতে পাই না। সেই জন্যই আসলে সততার ভিত্তিতে মানে নিজের পরিবারকেও যেমন তৈরি করা দরকার, তেমনি আমাদের পলিটিক্যাল যে স্ট্যাটাস, পলিটিক্যাল যে ওয়ার্কার, তাদেরকেও সততার ভিত্তিতে তৈরি করা দরকার। কারণ একটি পরিবারের সন্তানরাই সমাজে, প্রশাসনে সর্বত্র গিয়ে তার রোল প্লে করবে এবং একটি পরিবার থেকে বেরিয়ে এসেই তারা রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়াবে। তাই সেখানে যদি তার মোরালিটি ডেভেলপ করে, তার নিজের শিক্ষাটা সেইভাবে তৈরি হয়, নিশ্চয়ই সে সেই কাজটি সঠিকভাবে করতে পারবে বলে আমি মনে করি। জি, একটু এক্সটেনশন যে প্রশ্নটি ছিল যে যেহেতু জামাত জোটের আন্ডারে, আপনারা কি নারী পুরুষের সমান অধিকারের আইনি যে শাসন সেটি প্রয়োগ করবেন? আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বলেই যে সমান অধিকার নয়, বরং ন্যায্য অধিকার চাই আমরা। যার যেটা ন্যায্য অধিকার, সেই অধিকারটি নিশ্চিত করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ কাজ করছে। আমি কি এবং একটা সেই প্রশ্ন রাখতে পারি জি, ডক্টর? অবশ্যই অবশ্যই। আপনি ন্যায্য অধিকারের কথা বলেছেন। আপনি জানেন জুলাই যোদ্ধাদের মধ্যে যারা মারা গেছেন, তাদের ৩-৪ জনের নারী তার দেনমোহরটাও তার স্বামী দিয়ে যায়নি। হ্যাঁ, তো যে ধর্ম পালন করে সেও, ওখানেও একটা আইন আছে। তারপরে আপনার যে উত্তরাধিকার যেটা আছে নারীদের জন্য, যে যদি আপনি মুসলমান হন, আপনার জন্য একটা একেবারে নির্ধারিত দেওয়া আছে, ওটাও নিশ্চিত হয় না। তাহলে এখন আগামীতে গিয়ে কি আপনারা এটার জন্য কাজ করবেন? আচ্ছা, এই যে এই কথাটা সবসময় আসে এবং এটি আমাদের ক্লিয়ার হওয়া উচিত। সেটা হচ্ছে যে এই যে যিনি মোহরানা দিয়ে গেলেন না, যিনি ইসলামিক রুলসের আন্ডারে এসে এই বরঞ্চ কাজটি, সেন্ট্রাল জাকাত ফান্ড মানে ম্যানেজমেন্ট তারা শেষ পর্যন্ত দিয়েছে কেন? তার তো ওরা বিশ্বাস করে Okay. তার আত্মাই তো শান্তি পাবে। জি জি, আমি মনে করি যে এটি কেন দেওয়া হলো না, কি কারণে দিলেন না, সেই কজটা, রুট কজটা ফাইন্ড আউট করা উচিত। আপনি কি আমরা কি দেখতে পাবো যে যারা আমরা সত্যিকার রুলস অ্যান্ড রেগুলেশন প্র্যাকটিস করতে চাই, তারা ওই সুযোগ খুঁজি না যে কোন জায়গায় রাতের বেলা বিয়ের পাত্রে মোহরানা মাফ করিয়ে নিতে হবে, এই সুযোগ তারা খুঁজবে না। বরং এই ক্ষেত্রে আমাদের কঠোর হতে চাই আমরা, যে এটি মেয়ের ন্যায্য অধিকার, একজন মেয়ের মোহরানা পাওয়ার ন্যায্য অধিকার রয়েছে, সেটি কেন সে পেল না, কেন সে বঞ্চিত হলো, এই জায়গায় আমরা শক্ত হতে চাই, এই ন্যায্য অধিকারটি পেতে চাই। দ্বিতীয় যেটি ফারাপ্পা বললেন উত্তরাধিকারী আইনের ব্যাপারে, আপা প্রশ্নটা কি ছিল আবার যদি রিপিট করেন প্লিজ। আমি বলছি যে অনেক সময় বলা হয় যে আমরা একটা বিশেষ ধর্মের গোষ্ঠীর মানুষ, তো আমাদের ওটারও তো গাইডলাইন আছে যে প্রত্যেকটা 100 টাকা যদি ছেলে পায়, 50 টাকা তার মেয়েকে দিতে হবে। কেন দেওয়া হয় না? কেন আপনি যদি এখন স্ট্যাটিস্টিক্স দেখেন, বাংলাদেশের প্রাইভেট ওয়েলথের অনলি 3% হলো নারীর কাছে। তো যদি এই ব্যবস্থাপনায় বিশ্বাস থাকতো এবং এই ব্যবস্থাপনা চলতো, তাহলে নিশ্চয়ই আমরা অন্যরকম দেখতাম। তো সামনে কি হয়নি সেটা পরের কথা, এখন সামনে কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে এই প্রয়োগের জায়গাটা কেন হচ্ছে না, এই ক্ষেত্রে আমাদের কঠোর হতে হবে এবং এই প্রয়োগের জায়গাটার ক্ষেত্রে কার কারণে কেন এটি হয়নি, কেন এই 50 টাকা 100 টাকার পাওয়ার কথা ছিল সেটি কেন পেলাম না, কে দিল না, এইটি আমাদের খুঁজে বের মানে করতে হবে। আইনের শাসনটা শক্ত প্রয়োগ হবে করতে বলে হবে, আপনি জি, মনে জি, করছেন? জি, আইনের অনেক শাসনটি প্রয়োগ ধন্যবাদ। করতে হবে। জি। থ্যাংক ইউ দুজনকেই। আসলে আলোচনা এভাবে হয়তো আমাদের একই ডায়ালগে বসে কথাগুলি বলার খুব প্রয়োজনীয়তা রয়েছে। ডক্টর নেহরিন, আপনাকে যদি প্রশ্ন করি যে এটির ধারাবাহিকতায় আপনি বলতে পারেন যে বিএনপি ক্ষমতায় এলে এ ধরনের যে নারীর সমান, আপা বললেন ন্যায্য, কাজে এখানে আমরা বিভিন্ন শব্দও ব্যবহার করছি, সেই জায়গায় বিএনপির অবস্থানটা বলতে পারেন। এবং একই সাথে আমি প্রশ্ন করতে চাই যে ক্ষমতায় এলে যে প্রথম 24 মাসের বিএনপির কর্মসংস্থান সৃষ্টির নির্দিষ্ট লক্ষ্য একটা আমরা শুনছি, সেটা অ্যাকচুয়ালি কি, এবং এই লক্ষ্য অর্জনের জন্য প্রথম 100 দিনের মধ্যে কোন একটি প্রধান বা ফ্ল্যাগশিপ নীতি বাস্তবায়ন আপনারা করবেন, বিশেষ করে ইয়াং নারীদের ক্ষেত্রে? থ্যাংক ইউ। অনেকগুলো প্রশ্ন, কিন্তু আমি একটু ধারাবাহিকভাবে উত্তর দিতে চাই। ফারাপা কালচারের কথা বলছিলেন, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন রাখি যে সংস্কৃতিগতভাবে নারী কে এই সমাজে,
নারীকে আমরা যদি বাংলা ভাষায় নারীর প্রতিশব্দগুলো দেখি, নারী হচ্ছে লাস্যময়ী, নারী হচ্ছে ভামা, নারী হচ্ছে মহিলা, যে মহলের ভিতর অন্তরীণ থাকবে অসূর্য স্পর্শা, সূর্য দেখতে পারবে না, তাই না? তাহলে কালচারালি আমাদের শব্দ দিয়েই নারীদেরকে এক ধরনের নিষ্পেষণ তৈরি হয়ে যায়। বলে কি যে লজ্জা নারীর ভূষণ, পুরুষের শত্রু। কেন লজ্জা মানুষের ভূষণ না? কেন লজ্জা শুধু নারীর ভূষণ হবে? এই প্রশ্নগুলো আসতে হবে এই মুহূর্তে। যেমন ধরেন আজকের এই ডিসকাশনে অনেকগুলো কথা এসছে, যে কথাগুলোর মধ্যে আমি ফেরদৌসী আপাকে একটা প্রশ্ন করতে চাই, যে উনি বলেছেন ন্যায্যতার ভিত্তিতে সম অধিকার নয়। যদি ন্যায্যতার ভিত্তিতেই হয়, আপা উত্তরগুলো দিচ্ছিলেন, আই এম সরি আমার ওয়ার্ডিংয়ের জন্য, যে একটু সুপারফিশিয়াল মনে হচ্ছিল। বাংলাদেশ জামাতে ইসলামীর কি নারী বিষয়ে কোনো পলিসি আছে? আচ্ছা আপা, প্রশ্নটা আমি করতে পারি, কিন্তু আপনি আগে আপনার উত্তরটা একটু দেন, আমার প্রশ্নের মানে উত্তরটা আমার- দেন, মানে তারপরে আমরা আবার আপনার কাছে আচ্ছা, ফিরে আসবো। মানে হ্যাঁ? আমি আসলে জি। এটা সংযোগ করেই কথাগুলো বলতে জি। চাচ্ছিলাম, যে আসলে এই নারী নিয়ে যখনই প্রশ্ন ওঠে, যে কথাটা খুব রাইটলি ফারা আপা বলেছেন, যে নারীর অধিকারের কথা অথবা কাবিনের টাকার কথা অথবা উত্তরাধিকার, তার সাথে সাথে আমি আরেকটা যুক্ত করতে চাই, যে নারীর অভিভাবকত্ব, সন্তানের কাস্টাডি। বাংলাদেশে মা কোনোদিনও তার সন্তানের গার্ডিয়ান হতে পারে না, মা অলওয়েজ কাস্টাডিয়ান থাকে, এবং 1889 সালের আইন দিয়ে এখন পর্যন্ত এটি চলছে। এগুলো নিয়ে কথা বলার আসলে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এবং আরও যে কথাগুলো, আপা আমি আপনার প্রশ্নের উত্তরটা দিব, কিন্তু একটু আপনি ওটা শুরু করেন, ওটা দিয়েই তারপর বলবো? আমরা, আচ্ছা। যেহেতু আমরা বিএনপি, আপনি বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন, আমার মনে হয় ওই প্রশ্নটা আগে আসি, তারপর আমি আমরা আসলে মিলিয়ে বলতে আপার কাছে চাচ্ছিলাম, যাবো। বাট জি। তাহলে ঠিক আছে, আমি বিএনপি নিয়েই বলি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি জানেন যে তাদের একটা প্রধান, মানে আমরা 8টা পলিসি করেছি, 8টা পলিসির মধ্যে একটা পার্টিকুলার পলিসি আছে নারী নিয়ে, এবং নারী এবং এডুকেশন, এই দুইটার সাথে একটা সংযোগ আছে। আপনারা শুনেছেন যে নারীদের জন্য একটি ফ্যামিলি কার্ড করা হয়েছে, এবং এই ফ্যামিলি কার্ডটা বাংলাদেশের 4 কোটি পরিবারের মধ্যে প্রথম যে 100 দিনের কথা বলছেন, আমরা 180 দিনের মধ্যে 50 লক্ষ ফ্যামিলিকে দেব, এবং সেইখানে 2500 করে টাকা, যদিও আমাদের জন্য এটি খুব কম মনে হতে পারে, কিন্তু একজন প্রান্তিক নারীর জন্য এটি একটি ভালো অ্যামাউন্ট। এটি দিয়ে বাংলাদেশ আমি জাতীয়তাবাদী দল, প্রশ্ন না করে পারছি না, জি, please, ফ্যামিলি আপা। কার্ডে কতটুক নারীর জন্য? আপা- ফ্যামিলি আবারও তাকে কিন্তু ফ্যামিলিতে আটকিয়ে দিল, তার জন্য কতটুক জি। থাকবে? না, আপা, আমরা যে কোয়েশ্চেন আনসার বরাদ্দ সেশন এটা আমি আছে শেষ আমাদের করি। একটা, আমরা ওখানে এই কোয়েশ্চেনগুলো করব। আচ্ছা, ঠিক আছে। আপনার আপনি শেষ করেন, তারপরে হ্যাঁ। আপার কাছে আবার ফ্যামিলি কার্ড নিয়ে আপা যে কথাটি বলেছেন, ফ্যামিলি কার্ডটাই হচ্ছে কতগুলো নারী, আমরা তো আসলে আপনাদেরকে মনে রাখতে হবে যে 17 বছর যে সিস্টেমের মধ্যে একটি দেশ ছিল, রাতারাতি কিন্তু আমরা স্বপ্ন দেখতে পারি না যে উইদিন 3 মান্থ, যেমন 100 দিন কিন্তু কিছুই না। আপা অনেক বড় বড় অর্গানাইজেশনে কাজ করেছেন, আপা নিজে নারী, আপা জানেন যে 100 দিন আসলে কিছুই না, এটা একটা শুরু। এবং আপনি দেখবেন যে জনাব তারেক রহমান প্রত্যেকটি তার বক্তব্যে বলছেন যে তিনি যতটুকু করতে পারবেন তিনি ততটুকুই প্রতিশ্রুতি দিতে চাচ্ছেন। আমি মনে করি যে ফ্যামিলি কার্ডের প্রথম 50 লক্ষ পরিবারে এটি নারীর হাতে দেয়া হবে, তবে এটাও আমাদেরকে এনশিওর করতে হবে যে ফ্যামিলি কার্ডটা দেখতে তো ক্রেডিট কার্ডের মতো, ওটা যাতে হাজব্যান্ডের ওয়ালেটে না থাকে, এটা আমাদের এনশিওর করতে হবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি করবে। কেন করবে জানেন? এই কারণে করবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নারী নেতৃত্ব ছিল। আপনারা বলতে পারেন বেগম খালেদা জিয়া ইউনিক, হয়তো উইমেন এম্পাওয়ারমেন্ট তেমন করে আসেনি, কিন্তু নারীকে দেখতে হলে অভ্যস্ত হতে হয়, চোখের অভ্যস্ততা লাগে, নারীর ডিসিশনকে মানার জন্য এক ধরনের মানসিক প্রিপারেশনের দরকার হয়, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। আমি মনে করি যে দলগুলো বলেন যে তাদের 43% নারী সদস্য আছেন, তারা যখন একজনও নারী প্রার্থী দিতে পারেন না, তখন আমাদের ধরেই নিতে হবে যে নারীর এই বিষয়গুলো আসলে তাদের এই স্ফিয়ারে কেমন জি, করে আপা, আসে। নারী প্রার্থী আপনাদেরও অনেক কম, হ্যাঁ, এটা আমিও মানছি যে মানে এটা তো কোনো 5%ও না, কারোই না, হ্যাঁ, কারোরই 5% হয়নি, কিন্তু সেটাকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, কারণ এটা বিএনপি দেখেন, একজন নারী যখন প্রার্থী হবে তখন সেই নারীর কিন্তু শুধুমাত্র যে রাজনৈতিক সক্ষমতা থাকলে হবে তা কিন্তু না, তার ফিনান্সিয়াল সক্ষমতা থাকতে হবে। এবং নারীর ধরেন ফিনান্সিয়াল সক্ষমতা, আপনি যদি এখন বলেন যে স্বামীর টাকায় ইলেকশন
ডিসিশন করবে সেটাও কিন্তু তার ফিনান্সিয়াল সক্ষমতা না। তো সেই সব বিবেচনা করে বিএনপি 10টা নারী প্রার্থীকে দিয়েছে এবং আপনি জানেন যে সংরক্ষিত আসন এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু সেখানেও নারী আসবে এবং আমি বিশ্বাস করি উচ্চকক্ষেও নারী আসবে। যে প্রসঙ্গে আমি ছিলাম যে 43 ভাগ ধরে নারী সদস্য থাকেন, সেখানে আমার মনে হয় এখানে যারা আছেন তাদের প্রত্যেকের একটি কোয়েশ্চেন যে নারী নিয়ে এইসব দলগুলোর কিন্তু আপনি দেখবেন তারা যত না পলিসি দিয়েছে গত 2 সপ্তাহ আগে নারী নিয়েই কথাগুলো বেশি ছিল। আমি একটা স্পেসিফিক কথা আপনাদের কাছে জানতে চাই সেই সব পলিটিক্যাল দলের কাছে যে এই যে নারী কয় ঘন্টা কাজ করবে বা ঘরে থাকলে সম্মানিত হবে না বাইরে গেলে অসম্মানিত হবে, এই 43% নারী যে তাদের দলে আছে, নারীর ডিসিশন কি নারী নিয়েছে? একটি পার্টিকুলার আপা, কর্মসংস্থানের ক্ষেত্রে প্রশ্নটার উত্তর যদি আচ্ছা, পাই তারপর কর্ম- আমরা আবার এই আচ্ছা, আলোচনায় আসি। কর্মসংস্থানের ক্ষেত্রে প্রশ্নগুলো হচ্ছে যে আপনারা বিএনপির ফ্যামিলি যে পলিসিগুলো দেখেছেন তার একটি পার্টিকুলার পলিসির কথা আমি বলতে চাই। সেটি হচ্ছে যে যেহেতু এখানে তরুণ নারীদের কথা বলা হয়েছে, বিএনপি একটি পলিসি নিয়েছে যে তার জেলা পর্যায়ে যেসব কলেজ এবং বিশ্ববিদ্যালয় আছে সেই সব জায়গাতে বিএনপি এক ধরনের বিজনেস মডেল তৈরি করার চেষ্টা করছে, যেটাকে বিএনপি বলছে এটা এক ধরনের ইনোভেটিভ বিজনেস আইডিয়া। এই ইনোভেটিভ বিজনেস আইডিয়াতে তারা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থী আছেন তাদেরকে এক ধরনের সিট ফান্ডিং করবে অথবা তাদেরকে এক ধরনের ইনোভেশন গ্র্যান্ট দিবে, দেওয়ার পরে তারা যাতে ওই পার্টিকুলার ইয়াং নারীগুলো যাতে সেই এরিয়ার বিজনেসের সাথে এক ধরনের সম্পৃক্ত হতে পারে, সিড ফান্ডিংয়ের মাধ্যমে নিজেকে এন্টারপ্রেনার হিসেবে তৈরি করতে পারে। এটা একটা পলিসি। আমি বলতে চাই যে বিএনপির এই ধরনের, আপনারা জানেন যে বিএনপি বলছে যে তারা 1 কোটি কর্মসংস্থান করবেন তাদের এই পুরো শাসন ব্যবস্থার সময় যদি বিএনপি করবে? ক্ষমতায় যান। এটি অনেকভাবে করা হচ্ছে। আপনি দেখেছেন যে বিএনপির এডুকেশন পলিসির ফার্স্ট জিনিসটি হচ্ছে বিএনপি প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিবে এবং আপনি জানেন যে প্রাথমিক শিক্ষায় একটা বিশাল অংশ, যেটা ফারাপ্পা বলেছেন যে শিক্ষক থাকেন হচ্ছে নারী, এবং আমরা এমন করেই ভাবার চেষ্টা করছি যে এইখানে এমন করে নারীকে এম্পাওয়ার্ড করা হবে, এমন না যে আমরা এই জায়গাতে যারা এক্সিস্টিং আছে তাদেরকে অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যারা ক্ষুদ্র নারী উদ্যোক্তা আছে তাদেরকে অনেক ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা আছে। আমি এজন্য বলতে চাই যে বিএনপির যে 8টি পলিসি আছে, এই 8টি পলিসির প্রত্যেকটি জায়গাতেই এমন এমন কিছু সেক্টর তৈরি করা হয়েছে যেটি কর্মসংস্থানে তৈরি করবে এবং পার্টিকুলারলি নারীদেরকে করবে। এবং তার সাথে সাথে আমি আরেকটি খবর আপনাদের দিতে চাই যে বিএনপি ইউনিয়নকে বেস করে একটি সাপোর্ট সেল তৈরি করছে, যেটি নারীকে তো শুধু উদ্যোক্তা বানালেই হবে না বা কর্মসংস্থান দিলেই হবে না, নারী যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে বা সে যাতে কোথাও বিচার চাইতে পারে, এজন্য নারী খুবই ডিসেন্ট্রালাইজভাবে ইউনিয়ন পর্যায়ে একটি সেল গঠন এই করা ধরনের হবে। সেল তো আগেও ছিল আপা, কাজ করে নাই। তো আপনি মনে করছেন আপনাদেরটা কিভাবে মানে হোয়াট ইজ দ্য ইউনিকনেস অফ দ্য সেল সো দ্যাট উইল ওয়ার্ক? আগে কাজ করে নাই কারণ আপনি জানেন যে 17 বছর ইতিহাসটা অন্যরকম, এবং তার সাথে সাথে আমি ভেবেছিলাম যে 1.5 বছরের ইতিহাসটাও অন্যরকম হবে। দেখেন, একটা প্রশ্ন রাখতে চাই, মাস্টার মাইন্ড কেন শুধু পুরুষ হয়? আপনারা জুলাই আন্দোলনে দেখেছেন নারীরা কিভাবে পার্টিসিপেট করেছে। সো মাস্টার মাইন্ড কেন শুধু পুরুষ হবে? অথবা 5 জন যে উপদেষ্টা, যে 2 জন উপদেষ্টা নেওয়া হয়েছে তাদের 5 জনের মধ্যে তো একজন নারীও ছিল, কেন হয়নি? তাহলে এই ধরনের সেলগুলো আসলেই আছে। আপনাকে এখন দেখতে হবে যে কোন রাজনৈতিক দলের মোটিভটা কি, কে আসলেই চেষ্টা করছে, এবং এটিও দেখতে হবে যে কোন রাজনৈতিক দলগুলো পার্টিকুলারলি নারীকে নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করেছে। আচ্ছা, সো যেহেতু বিএনপি ক্ষমতায় আসলে যেই সেল গঠিত হবে সেখানে নারীর একটি ভূমিকা থাকবে স্ট্র্যাটেজাইজিং বা মাস্টার মাইন্ড হওয়ার ক্ষেত্রে, তাই আপনি অফকোর্স, বলছেন? কারণ বিএনপির আচ্ছা, ইতিহাস তো তাই বলে, জি। কারণ বিএনপি তো নারী নেতৃত্বের মধ্যে দিয়ে গেছে। সেটা আওয়ামী লীগও হয়েছে আপা। হ্যাঁ, সেটাও জি, হয়েছে, হ্যাঁ, কিন্তু জি। নারী, ধরুন আওয়ামী লীগকে, একটা কথা আপনাকে আপা মনে রাখতে হবে, যখন শাসকের ভূমিকায় যান তখন কিন্তু শাসকের কোনো জেন্ডার থাকে না। জি। এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি পৃথিবীর নারী নেতৃত্বের মধ্যেও আপনারা দেখবেন যে শাসকের ভূমিকায় যখন একজন যায় তখন খুব কম ক্ষেত্রেই শাসককে জেন্ডার দিয়ে দেখা হয়। শাসকের কোনো জেন্ডার থাকে না, শোষণের ইতিহাস থাকে। জি, থ্যাংক ইউ। অনেক সময় ধরে আসলে নিশাত আমাদের কথা শুনছে। নিশাতকে প্রশ্ন করছি যে নির্বাচনের পর প্রথম যে 100 দিনের মধ্যে কোন একটি পরিবর্তন, একটি নীতি বা বাজেটের একটি ধারা বা তার প্রয়োগ আপনি মনে করেন আপনাকে রাজনৈতিক দলের যে প্রতিশ্রুতিগুলো আছে
তা বিশ্বাস করতে সাহায্য করছে? যে কোনো একটি বলতে পারেন। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের নাগরিক তাদের একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত, সেটা হচ্ছে তাদের সেফটি। আমাদের কারোরই সেফটিটা এনশিওর করা নেই। আমরা ঘর থেকে বাইরে বের হতে গেলে একটা ভীতি ফিল করি যে আমরা কি বেঁচে বাসায় ফিরতে পারবো, আমরা কি আমাদের সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো। সো এই যে ভয়ের জায়গাটা হয়েছে, এটা সৃষ্টি হয়েছে কিছুটা আমাদের যে আমাদের সেফটি প্রোভাইড করার যে দায়িত্ব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের ব্যর্থতা বলা যায় কিছুটা। সো এই জায়গাটাতে একটা বিশ্বাস ভঙ্গ হয়েছে আমাদের বাংলাদেশের নাগরিকের। সো আমি যদি গত বছরের কথাই বলি, গত বছর 2025 সালের প্রথম 4 মাসে শুধুমাত্র নারী এবং শিশুদের এগেনস্টে যে ভায়োলেন্স, সেটা রিপোর্টেড কেসের সংখ্যাই প্রায় 7,000-এরও বেশি। অ্যান্ড এটা শুধু বেড়েছে, এটা কমেনি। সো যেটা হয়েছে যে আমাদের সকলের একটা বিচার ব্যবস্থার উপর থেকে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে খুব বেশি। সো আমি মনে করি যদি এই জায়গাটাতে কাজ করা যায়, প্রথম 100 দিনের মধ্যে যদি আমাদের নিরাপত্তাটা আবার ফিরিয়ে দেওয়া যায়, যদি দ্রুত তদন্ত এবং যেই হচ্ছে যে কেসের হচ্ছে দোষী থাকবে তার শাস্তি যদি এনশিওর করা যায়, তাহলে মনে হয় আমাদের জন্য ইজিয়ার হবে টু ট্রাস্ট যে তারা আগামীতেও আমাদের জন্য আরো ভালো কিছু করবে। খুব সুন্দর পয়েন্ট যে আপনারা এখানে যারা রিপ্রেজেন্টেশনে আছেন, ইউথ নারী রিপ্রেজেন্টেটিভ বলছেন যে আসলে সেফটি সিকিউরিটির জায়গাটা আমাদের সবার জন্যই একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, এবং এটা গত 1-1.5 বছর আমরা দেখেছি যে ডিটেরিয়েশন বা যেই অবস্থানে আমরা এখন আছি, আমরা অবশ্যই সেটার থেকে একটা চেঞ্জ দেখতে চাচ্ছি। এবং কর্মসংস্থান খুব একটা না, বা আসলে কাজে যাব কিভাবে যদি সিকিউরিটি না থাকে, বা আমি আর কিভাবে আমার দাবি দাওয়াগুলোকে চাইবো যদি আমি সেফ ফিল না করি। তো আমার মনে হয় যে খুব সুন্দর একটা ক্লিয়ার মেসেজ আমরা পেলাম ইউথ রিপ্রেজেন্টেশনের কাছ থেকে। থ্যাংক ইউ। আলোচনা খুব সুন্দর চলছে, কিন্তু আমাদের সময় স্বল্পতা আছে। তো লাস্ট একটা প্রশ্ন আসলে সবাইকেই করতে চাই যে আপনি কি গণভোট যে প্রক্রিয়ার সততার সঙ্গে অংশগ্রহণের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনারা অংশগ্রহণ করবেন কি না, এবং গণভোট প্রক্রিয়ার যেই সাকসেস বা যে আউটকামটি চাচ্ছে এখনকার সরকার বা পরবর্তীতে ইলেক্টেড সরকার, সেটা কতটা শান্তিপূর্ণ হবে বলে আপনারা মনে করছেন? এবং এই প্রচারণা এখন চলছে, এবং এই ভিত্তিতে যেই রেজাল্ট আসবে সেটা মানুষ কতটা মেনে নিবে বলে আপনারা মনে করছেন? ফারা আপাকে দিয়ে শুরু করি। গণভোটের উদ্দেশ্যটা হয়তো ভালো, যে আমরা জনগণের কাছে নিয়ে আসছি, তারা তাদের মতামত দিবে। আমি উল্টো একটা প্রশ্ন রাখবো, গণভোটের হ্যাঁ না না কি হবে, আউটকামটা গ্রহণ করার কি আমাদের মন মানসিকতা আছে কি না। প্রথম কথা হলো যে এখন যারা সরকারে আছেন তারা এক ধারায় আমাদেরকে যেতে বলছেন, বিকজ এখানে একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে যে জুলাই সনদ যদি কোনো রকমভাবে অ্যাডপ্টেড না হয় তাহলে XYZ প্রবলেম হবে। ঠিক আছে, কিন্তু সেটা ওনারা ওই ন্যারেটিভটা দিতে পারেন, কিন্তু গণভোট তো তাহলে আমার অধিকার, আমি গিয়ে দিব, আমি যেটুকু বুঝতে পারবো। গণভোটে যেই পরিমাণ তথ্যপত্র আছে একজন সাধারণ নাগরিকের পক্ষে বুঝে তারপরে হ্যাঁ বা না দেওয়া খুবই কঠিন। হ্যাঁ, আমরা দেখছি গত 1 সপ্তাহ ধরে নানা ধরনের ক্যাম্পেইন চলছে। আমি তো একেবারে প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করি, বাংলাদেশের এমন কোনো এলাকা নেই যেখানে আমাদের কাছে ওখান পর্যন্ত যাচ্ছে বলে আমার মনে হয় না। আর দ্বিতীয়ত ওই ধাক্কাধাক্কি দিয়ে ভাই যাও দাও ভোট দাও এখানে দাও ওখানে দাও বলে দিলে ওটা আসলে কিন্তু ডেমোক্রেটিক প্রসেস না। তো আমি দুটো জিনিসই বলবো যে ঠিক আছে, গণভোট হওয়া উচিত, আমাকে আমার ভোটটা দিতে দিন, আমার ভোটটা গুরুত্বপূর্ণ, আমার মতামত আমার বুদ্ধি সেটার উপরে আপনাকে আস্থা রাখতে হবে, আমারটা আমাকে দিতে দেন। আর দ্বিতীয়ত গণভোটের যাই ফলাফল হোক সেটা গ্রহণ করার যেন মন মানসিকতা থাকে। গণভোটের ফলাফল আমার পক্ষে গেল না,
সেখানে আমি প্রতিবাদ দেখতে চাই না। জি। কেন তাহলে পুরোপুরি আমি এই দেশের নাগরিক এবং ভোটার, আমাকে অসম্মান করা হবে। জি আপা, আপনার কাছে একই প্রশ্ন। থ্যাংক ইউ। গণভোটের এই বিষয়টি যখন সংস্কার কমিশনে আলোচনা হচ্ছিল, যেই বিষয়গুলি আলোচনা হয়েছে, একটি দীর্ঘ দিন ধরে এই আলোচনা হয়েছে, তার মধ্যে অনেকগুলি বিষয় ছিল যেগুলি আমাদের সুশাসন, গুড গভর্নেন্সের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। স্বৈরাচার হতে পেরেছে এই কারণে যে দীর্ঘদিন ধরে সে এই চেয়ারে বসেছিল। সুতরাং এই সংস্কার কমিশনের এই জুলাই সনদের এবং এই সংস্কার কমিশনের একটি অন্যতম রিফর্মের পয়েন্ট ছিল এটি যে কেউ দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এক নাম্বার 2 হচ্ছে যে অনেকগুলি কিছু আছে, আমি মেজর কয়েকটা কথা বলতে চাই যে পিএসসি সহ সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে একতরফাভাবে শুধু সরকারের লোকরাই সেখানে নিয়োগ পাবেন বা তারা ক্ষমতায় থাকবেন, সেটি হতে পারবে না। এবং আমরা জানি যে এই জুলাই সনদের এই সমস্ত বিষয়গুলি দুর্নীতি দূর করা এবং এই রাষ্ট্র ক্ষমতায় এককভাবে একটি সরকার বছরের পর বছর ক্ষমতায় আসলেও যাতে করে একই ব্যক্তি দুইবারে বেশি রাষ্ট্র ক্ষমতায় না থাকতে পারে, এরকম অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের দায়িত্ব এই বিষয়গুলি প্রত্যেকে পড়া, আমরা যারা পড়তে লিখতে জানি তাদের পড়া, জানা এবং জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়া। কেননা এই সংস্কারগুলি, এই কমিশনগুলি, এই রিফরমেশনগুলি আমরা চাই যাতে করে আবার আমাদের উপরে স্বৈর শাসক চেপে বসতে না পারে। আর যারা বুঝতে পারেন না তাদের জন্যই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল গণভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর আগেও অনেকবার গণভোট হয়েছে, সুতরাং এটি নতুন কোনো বিষয় নয়। গণভোটটি আলাদাভাবে করা হোক এবং এর ফলাফল যাতে মানে জনগণ যাতে বুঝে শুনে সময় নিয়ে এই ভোটটি দিতে পারে সেই ব্যবস্থা করা হোক। কিন্তু আমরা দেখেছি যে সেটি করা হয়নি, বরং একই সাথে একই দিনে, যেটি খুবই আসলে কঠিন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, বুঝে শুনে দুইটা ব্যালটে আলাদা করে ভোট দেওয়া। শিক্ষিত জনগোষ্ঠীর জন্য হয়তো এটি এত কঠিন নয়, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটি একটি কঠিন বিষয় যে এইটি বুঝবে এবং এই ভোটটি দিবে। এবং এই কারণেই ভোটের ফলাফল সঠিকভাবে আসবে কিনা সেটিও আমাদের একটি শঙ্কার জায়গা। তাই আমরা বলতে চাই যে ভোটের ফলাফল মেনে নেওয়ার ক্ষেত্রে যে সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারুক প্রত্যেকে, ভোটের ফলাফল নিরপেক্ষভাবে প্রকাশিত হোক এবং সেই ভোটের ফলাফল আমরা নিরপেক্ষভাবে পাই। এই জায়গা থেকেই আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে ভোটের সত্যিকার ফলাফল পেলাম কিনা, আমরা এটা গ্রহণ করতে পারলাম কিনা। থ্যাংক ইউ। আপনাকে একই প্রশ্ন আপা। প্রশ্নের উত্তরটা আমি দুইভাবে দিব। প্রথমটা আমার ব্যক্তিগত এবং দ্বিতীয়টা দলীয়। প্রথম ব্যক্তিগত প্রশ্নটা আমি ফারাহ আপার সাথে একেবারেই একমত যে যখনই আপনি প্রশ্নটার প্রথম 2 লাইনে বলেছেন যে গণভোটের সততাই যে আমার ব্যক্তিগত মতামত, সেই মুহূর্তেই নষ্ট হয়ে গেছে যখন একটি সরকার একটি পক্ষে ভোট দেওয়ার জন্য বলে। আমি বিশ্বাস করি যদি একটি না ভোটও আসে সেটি একটি মানুষের মতামত এবং সেটি তার দেওয়ার অধিকার থাকতে হবে। সরকার আমার টাকা খরচ করে ব্যাংকের সামনে, এনজিওতে, সব জায়গায় বিলবোর্ড তৈরি করে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলে এবং আমি বিশ্বাস করি যে ইতিহাস এমন একটি বিষয়, আজকে হয়তো জুলাই অভ্যুত্থানের পরে আপনি সব কিছুতেই একটা গ্রহণযোগ্যতা তৈরি করছেন, কিন্তু একসময় ইতিহাসে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। এবং তার সাথে সাথে আরও একটি কথা বলতে চাই যে গণভোটে যে 4টি জটিল প্রশ্ন আছে সেগুলো কি কখনো বাইনারিতে উত্তর দেওয়া সম্ভব? হ্যাঁ অথবা না। এমন হতে পারে যে আমি অর্ধেকটা পছন্দ করেছি, অর্ধেকটা করি নাই, তাহলে আমার কি হবে? এবং যে দেশে সাক্ষরতার হারকে আপনি শিক্ষিত হিসেবে ধরেন সেই দেশে ফারাপার মতোই বলতে চাই ইটস ভেরি কমপ্লিকেটেড কারোর জন্য এই গণভোটের উত্তরটা দেয়া। তারপরও আপনি যখন এবং ফেরদৌসী আপা বললেন স্বৈরাচারের কথা, আমাদের ভুলে গেলে চলবে না যে স্বৈরাচারী হওয়া, আয়নাঘর তৈরি করা, এগুলো কোথাও সংবিধানে লেখা থাকে না। মানুষ নিজেকে শাসকের জায়গায় যে এরকম তৈরি করে নেয়। তো
এবার রাজনৈতিক উত্তরটি দেই। বিএনপি সবসময় রিফর্মের পক্ষে। আপনারা দেখেছেন যে 2014 সাল থেকে বিএনপি রিফর্মের কথা বলছে। তার 31 দফা ছিল, তারপরে তার একটা এলাবোরেটেড ভার্সন আপনারা দেখেছেন, পলিসি করেছে। তার মানে বিএনপি অলওয়েজ রিফর্মের পক্ষে। এবং আমি বিশ্বাস করি যে আপনারা দেখেছেন এইসব গণভোটের প্রশ্ন ওঠার আগেও বিএনপি অনেক জায়গাতে কম্প্রোমাইজ করেছে, যে পরপর দুবার প্রধানমন্ত্রী হতে পারবে না, এগুলোতে বিএনপি মেনে নিয়েছে। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, অত্যন্ত মধ্যম পন্থা অবলম্বনকারী একটি দল, যে দল এখন শুধু দেশের স্বার্থ দেখবে। এবং এই দল, আমি বিশ্বাস করি যে গণভোটের রায় যেটাই হোক না কেন সেটা মেনে নেবে। এবং এর সাথে সাথে এটাও বলতে চাই যে বিএনপি আসলে হ্যাঁ ভোটের পক্ষেই তার মতামত দিচ্ছে এবং জনগণের কে এটাই বলার চেষ্টা করছে যে যাতে হ্যাঁ ভোটের পক্ষে তারা ভোট দেয়। ধন্যবাদ। জি নিশাত, আপনার প্রশ্নটা একটু ভিন্ন। আমি জানতে চাচ্ছি যে আপনার মতে গণভোট সম্পর্কে কি আপনি মনে করেন ইউথদের সবার সমান ধারণা রয়েছে? ভোটাররা কি পর্যাপ্ত তথ্য নিয়ে এবং বুঝে এই সিদ্ধান্ত নিবে বলে আপনি মনে করেন? এবং রাজনৈতিক দলগুলোর জন্য আপনার কি সুপারিশ থাকবে যাতে তরুণ এবং নারীরা সহজে এবং সচেতনভাবে ভোট দেওয়ার এই সিদ্ধান্তটি নিতে পারে? গণভোটের যে কনসেপ্টটা, এটা ইউথদের জন্য খুবই নতুন। আমরা যখন আগের গণভোটের কথা শুনছি আপনাদের কাছ থেকে আপা, তখন কিন্তু আমরা খুব রিলেট করতে পারছি না বিষয়টাতে, কারণ আমরা এই জিনিসটা আগে দেখিনি। সো কনসেপ্টটা কিন্তু আমাদের জেনারেশনের জন্য খুবই নতুন। এই কনসেপ্টটা যেরকম নতুন, সেরকম এটার যে কনসিকুয়েন্সটা, সেটার সাথেও কিন্তু আমরা ফ্যামিলিয়ারাইজ না, যে এটা হ্যাঁ ভোট দিলে বা না ভোট দিলে আমাদের কনসিকুয়েন্সটা কি ফেস করতে হবে, এটাও কিন্তু আমরা মানে তেমন একটা অ্যাওয়্যার না এই আর বিষয়টা। এবার তো অনেক নতুন ভোটার, সে তো রেগুলার ভোটিং সিস্টেমেও নতুন। জি সেটাই। অ্যান্ড গণভোটের যে প্রস্তাবগুলো দেওয়া আছে, আমি যদি মানে আপনি বলি, বলছেন যে এই প্রচারণা বা এই যে বিষয়টাগুলোকে আরো ক্লিয়ার করা, মানে হ্যাঁ দিন না দিন এটার থেকে আরো বেশি বোঝানো দরকার যে বিষয়টা কি, তাই তো? যে আমার কাছে মনে হয় যে এটা সবার জন্য খুব ক্লিয়ার। এটাই বরং জরুরি ছিল সরকারের পক্ষ থেকে বলা, যে গণভোটটা কি এবং হ্যাঁ এবং নার মধ্যে কি কি আছে, সেটি না করে পক্ষপাতিত্ব করা হয়েছে। বলেন। ভাষা যে বিষয়টা, যে যে ভাষায় যে কিন্তু জিনিসটা লেখা হয়েছে, ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় আছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। আমি রিকোয়েস্ট করব, প্লিজ এগুলি দেখো, তোমরাই তো ভবিষ্যৎ। তোমরা যদি না দেখো, তোমরা যদি না জানো, তাহলে তো আসলে জাতি অন্ধকারে ডুবে যাবে। প্লিজ তোমাদের রিকোয়েস্ট করবো, এগুলি পড়ো। না দিবে না হ্যাঁ দিবে, এটা তোমার ডিসিশন, তুমি ডিসিশন নিবে, কিন্তু প্লিজ জানো, এগুলো দেখো, পড়ো। এই জায়গাটাই যদি বলি, ইনফরমেশনটা অ্যাভেলেবল আছে কিন্তু অ্যাক্সেসিবল নেই। আচ্ছা। অ্যাভেলেবল অবশ্যই আছে, কিন্তু আমি যদি ওই জিনিসটা পড়ে বুঝতেই না পারি যে ওটা আসলে কি বলতে চাচ্ছে আমাকে, আমার জন্য কিন্তু তাহলে ইনফরমেশনটা ইউজফুল হবে না। আচ্ছা। এই প্রবলেমটাই ফেস হচ্ছে, যে ইনফরমেশনটা হয়তো অ্যাভেলেবল আছে কিন্তু অ্যাক্সেসিবল না আমাদের জন্য। আমরা হয়তো বা মেসেজটা ওখান থেকে পুরোপুরি পাচ্ছি না, সঠিক মেসেজটা পাচ্ছি না, একটু জটিল হয়ে যাচ্ছে বোঝাটা আমাদের জন্য। সো এটার ভাষাটা হয়তো বা আর একটু ইজিয়ার হতে পারতো, যেখানে আমরা ইউথরাই যদি এই জিনিসটাতে এত জটিলতা ফেস করে থাকি, যেটা বলা হয় যে আমরা শিখে আসি, আমরা অনেক কিছু বুঝি, টেকনোলজি অ্যান্ড এভরিথিং। সো আমাদের জন্য যদি বোঝাটা কঠিন হয়ে যায়, তাহলে তো আমরা যদি গ্রাম পর্যায়ে যাই, তখন তাদের জন্য বোঝাটা আরও কঠিন হয়ে যাবে। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে আরেকটু সোজা ভাষায়, আরেকটু বিস্তারিত যদি এটা একটু বলা যায়, ইনফরমেশনটা আরেকটু অ্যাক্সেসিবল যদি করা যায়, তাহলে আমাদের একটা ইনফর্ম ডিসিশন মেক করার জন্য অনেক সুবিধা হবে। জি অনেক ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন। আমার মনে হয় যে এই বিষয়টিও যদি বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং এখন যে গভর্নমেন্ট আছে তারা যদি আমলে নেন, যে প্রচার এবং প্রসারের যে বিষয়টা, এই ইনফরমেশনগুলোর অ্যাক্সেসিবিলিটি বা সোজা ভাষায় বা আরেকটু কীভাবে বেটার বুঝতে পারবে মানুষ, অনেকগুলো প্রশ্নের একসাথে উত্তর হয়ে গেলে এটার আসলে পরবর্তীতে ইমপ্লিকেশনটা কি, বা না হলেই বা ইমপ্লিকেশনটা কি, সেটা যাতে আমাদের তরুণ সমাজ বুঝতে পারে, সেটার একটা বিষয় উঠে এসছে। তো আমার কাছে মনে হয় যে এই আলোচনা আসলে আজকে সারাদিন চলতে পারে এবং অসম্ভব সুন্দর আলোচনা হচ্ছে। তবে আমরা অডিয়েন্সে অনেকে বসে আছে দেখতে পাচ্ছি, এবং পরবর্তীতে অডিয়েন্সদের সাথে একটি ডিসকাশন আছে। তার আগে যদি একটু সামারাইজ করি, অনেক বিষয়ে উঠে এসছে, তার সামারাইজেশন করাটা কঠিন আমার জন্য। তারপর আমি লিখছিলাম এবং বলার চেষ্টা করি যে
নারীর অধিকার বা উইমেন্স রিপ্রেজেন্টেটিভ নিয়ে কথা এসছে। নারীর ন্যায্য বা সমান অধিকার পাবেন কিনা, বা এই ভাষাগত জায়গাগুলোতে আমরা কিভাবে আরও বেশি ইয়াং ছেলে মেয়েদেরকে বা নারীদেরকে অধিকার দিতে পারবো বা তারা অধিকার নেবেন, এই বিষয়টা নিয়ে কথা এসছে। করাপশন, আপা রাইটলি বলেছেন যে অসম্ভব কঠিন একটি বিষয়, সিস্টেম্যাটিক, ইনস্টিটিউশনাল এবং পরিবার থেকে শিক্ষা এই বিষয়টি, যে আমি ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে খুব বেসিক জায়গাগুলোতে করাপশন কার্ভ করতে পারছি না, এবং সেটা টপ ডাউন অ্যাপ্রোচটা আসলে কি হবে ভোটিংয়ের ক্ষেত্রে বা পরবর্তীতে যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবেন তার দায়িত্ব কি হবে। বিএনপি থেকে উঠে এসছে যে ফ্যামিলি কার্ডের কথা এবং নারীদের অগ্রাধিকার দেয়া, ইউনিট বা ইউনিয়ন লেভেলে সেল তৈরি করা যেখানে এন্টারপ্রেনারশিপ বা জব ক্রিয়েশনের ক্ষেত্রে কাজ করা হবে। সেফটি সিকিউরিটি কনসার্ন একটা উঠে এসছে যে আমরা যদি সেফই না ফিল করি, আমরা যদি ভোট কেন্দ্রে যাওয়া এবং আসা এবং পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে তাদের প্রথম 100 দিনের কাজে সবচাইতে গুরুত্বপূর্ণ হবে আসলে ল অ্যান্ড অর্ডার এবং সেফটি সিকিউরিটি। গণভোটের ব্যাপারে অনেক কথা হয়েছে এবং তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ইনফরমেশনটাকে আরও সহজভাবে কিভাবে বোঝা যায়, না ভোট হলে পরে এটার কি পরবর্তীতে এটার কি এফেক্ট বা ইম্প্যাক্ট, এবং হ্যাঁ ভোট হলে কি ইম্প্যাক্ট বা এফেক্ট, সেটা নিয়ে কাজ করা জরুরি ছিল রাদার দেন বলা যে হ্যাঁ দিন বা না দিন। এবং এই পর্যায়ে আমার কাছে মনে হয় যে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখানে যারা প্যানেলে আছেন তাদের করার জন্য অনুরোধ করছি। আমাদের এই ডিসকাশন আপাতত এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। ওভার টু ইউ। ধন্যবাদ সম্মানিত প্যানেলিস্টদের তাদের মূল্যবান বক্তব্যের জন্য। অ্যাজ তাসমি আপা সেড, নাও ইট ইজ টাইম ফর ইউ টু পার্টিসিপেট। আমরা শুনতে চাই আপনাদের প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ অংশটি পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি জাগো থেকে ইফতেখারুল করিমকে। ধন্যবাদ লিথি। আমরা খুব ইন্টারঅ্যাক্টিভ একটা প্যানেল ডিসকাশন শুনলাম এবং আমার মনে হয় অডিয়েন্সের কাছে অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমরা প্রশ্ন নিব। আপনারা আপনাদের পরিচয় এবং খুব সংক্ষেপে প্রশ্ন করবেন যাতে আমরা সবাই প্রশ্ন করার যেন উত্তর মানে সুযোগটা যেন পাই। আমি একটু হাত দেখতে চাচ্ছি। আচ্ছা, এদিকে একটু মাইকটা দেই। আমি ভাইয়ের কাছে আসবো, তার আগে আমি ওই আপার কাছে যাচ্ছি, গ্রিন ড্রেস পরা আপা। থ্যাংক ইউ। আমার নাম ফারহানা। সো আমার কোয়েশ্চেনটা ফেরদৌসী আপার কাছে। সো আপা বলছিলেন যে আপনাদের 43% ফিমেল ইনক্লুশন আছে ইন্টারনাল অ্যাক্টিভিটিতে, বাট আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি এইবার নির্বাচনে আপনাদের প্রক্রিয়াতে দেখতে পাচ্ছি যে কোনো নারী পদপ্রার্থী নেই, এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ের জায়গায় আপনাদের নারীর অংশগ্রহণটা অনেক কম। এইটার সাথে আমার আরও একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যদি জামায়াত জোট সরকার গঠন করে তাহলে আসলে ক্যাবিনেটে আপনাদের কত শতাংশ নারীদেরকে অন্তর্ভুক্ত করার প্ল্যান আছে, আর আপনাদের ডিসিশন মেকিং পর্যায়ে আপনারা কত শতাংশ নারীদেরকে আসলে ইনক্লুড করার আপনাদের প্ল্যান আছে, বা এই সম্পর্কে আপনাদের সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ আছে কিনা? ফেরদৌসী আপার কাছে প্রশ্ন করেছে। জি, থ্যাংক ইউ। আমি দুইটা প্রশ্ন লিখতে পেরেছি। লাস্টের প্রশ্নটা মনে হয় আবার শুনতে হবে। একটা হলো প্রশ্ন যে নারী প্রার্থী নেই কেন। এটা একটা বহুল আলোচিত প্রশ্ন এবং আমরা সব জায়গায় উত্তর দিচ্ছি এটার। আপনারা দেখতে পাচ্ছেন যে নারীর, আপনি এইখানের প্যানেল ডিসকাশনও এসছে যে নারীর নিরাপত্তার ইস্যুটা আমাদের দেশে সবচেয়ে বড় ইস্যু, এবং একজন নারী প্রার্থী, এবং আমরা দেখছি আপনারা পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে অলরেডি জামাতের মহিলারা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন তাদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে। তো মহিলারা আক্রান্ত হচ্ছেন এবং এই নিরাপত্তার ইস্যুতেই আসলে
এবারে আমরা ত্রয়োদশ নির্বাচনে নারী প্রার্থী জামাতের পক্ষ থেকে দেওয়া হয় না, এই নিরাপত্তা ইস্যু এবং প্রেক্ষাপট তৈরি হয়নি, পরিস্থিতি তৈরি হয়নি আমাদের কাজ করার মতো। আমরা এখন মহিলারা কাজ করছি বিভিন্ন প্রার্থীর জন্য। আপনারা দেখছেন যে মহিলা নির্বাচনী কর্মীরা ব্যাপকভাবে জামাতের নির্বাচনী মহিলারা এলাকায়, গ্রামে, গঞ্জে প্রত্যেক আসনে কাজ করছে ময়দানে, এবং ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা নারী প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা জামাত ইসলামী পালন করবে। আর কতজন এমপি দেওয়া হবে এটার তো একটা সংরক্ষিত আসনের কথা সম্ভবত আপনি বোঝাতে চেয়েছেন। সংরক্ষিত আসনে কোটাভিত্তিকভাবে যেটি জামাত পাবে সেটি অবশ্যই জামাত অংশগ্রহণ করবে পূর্ণাঙ্গ সংখ্যায়। এবং অতীতেও যখন বিএনপির সাথে আমরা জোটে ছিলাম তখনও এমপি কিন্তু আমাদের মহিলা এমপি ছিলেন। জোটগত সরকারে আমাদের অংশ হিসাবে যেটুকু আমরা পেয়েছিলাম সেই 2-3 যাই সংখ্যা ছিল সেটাতে কিন্তু জামাত ইসলামের মহিলা বিভাগ অংশগ্রহণ করেছে। সরি, আমি থার্ড কোশ্চেনটা মনে রাখতে পারিনি। আমি রিপিট করছি যে আপনারা যেসব প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য আপনাদের কাছে কি কোনো সময়সীমা আছে বা কোনো রোডম্যাপ কি আপনারা তৈরি করেছেন? অবশ্যই আমাদের একটা জামাত ইসলামের একটা পলিসি সামিট হয়েছে। আমি সেই পলিসি সামিটে আমরা পলিসিগুলি ডিক্লেয়ার করেছি। জামাতের যে ম্যানিফেস্টো দেওয়া হবে সেখানে অবশ্যই এখনও ম্যানিফেস্টো ডিক্লেয়ার হয় নাই, সেটা যখন হবে আপনি দেখতে পাবেন নিশ্চয়ই সেখানে একটি রোড ম্যাপ থাকবে, যেই রোড ম্যাপের আলোকে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় ইনশাল্লাহ তো তারা সেই অনুযায়ী তাদের বাস্তবায়ন করবে তাদের পলিসিগুলি ইনশাল্লাহ। ধন্যবাদ আপা। আচ্ছা, আমি এবার বলবো এই ভাইয়ের কাছে যেতে। ভাই প্রশ্ন করতে চেয়েছিলেন, হাত তুলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসবো। থ্যাংক ইউ। সুন্দর একটি আলোচনা। আমার নাম সেলিম রেজা, আমি মূলত চাইল্ড প্রোটেকশনে কাজ করি। তো আমার স্পেশালি চিলড্রেন নিয়ে কিছু প্রশ্ন, যে আসন্ন নির্বাচনে যে আপনারা আসলে কারোরই ম্যানিফেস্টো কিন্তু আমরা দেখতে পাই না এখন পর্যন্ত, তো এখানে কি চিলড্রেনদের নিয়ে কোনো স্পেশালি কিছু থাকবে কি না? আর কয়েকটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা চিলড্রেন বলতে নর্মালি বিভিন্ন ইন্টারন্যাশনাল সংগঠনের 18 বছরের নিচে যারা বা আর একটু বড়ো হতে পারে তারা কিন্তু ভোট এইবারই ফার্স্ট টাইম ভোট দিবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে আমরা প্রত্যেক রাজনৈতিক দলই বলার চেষ্টা করছি লেভিং প্লেইং ফিল্ড। সো লেভিং প্লেইং ফিল্ডের ক্ষেত্রে আসলে চেক লিস্টটা কী আপনারা যদি কেউ একটু বলতেন। আর যে মার্কেটে যে বিভিন্ন ধরনের একে অপরের প্রতি যে অ্যালিগেশন প্রচলিত আছে, আমরা যদি ভেরি রিসেন্ট উদাহরণ দিই যে নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে যে হামলা, এবং এই অলরেডি যেদিন তৈরি হয়েছে হাদি হত্যাকাণ্ড, এই যে ইস্যুগুলাকে আমরা আসলে কিভাবে অ্যাড্রেস করবেন? আর দেখা যাচ্ছে যে ভাই প্রশ্নটা কাকে করছেন মূলত? সবাইকে, যে কেউ অ্যান্সার দিতে পারেন। যে কোনো একজনকে একটু করলে ভালো হয়, কারণ না হলে অনেক লম্বা ও discussion আচ্ছা, হয়ে তাহলে যাবে। আমি এই নওরিন আপাকেই জিজ্ঞেস করি, বিএনপির। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে আমরা বলছি যে এই বিগত ইলেকশন কমিশনের যে ইগুলো ছিল, যে আসলে ইলেকশন কমিশনও যে ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করছে বিগত ইলেকশনগুলোতে, কোনো ইলেকশন কমিশনারই কিন্তু তাদের অটোবায়োগ্রাফিতে লিখে যেতে পারেন নাই আসলে তারা কী ধরনের চ্যালেঞ্জ ফেস করছে। তো এই কমিশন সম্পর্কে আপনাদের কীরকম আস্থা? কারণ আপনারা একে অপরের প্রতি বিভিন্ন ধরনের মানে কোশ্চেন রেজ করছেন। তো আমার আরও কোশ্চেন ছিল, তো এই পর্যন্তই যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ নেরিন আপনার কাছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার এত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার সাথে কফি খেয়ে একা একা দিতে হবে ভাই, এইখানে এত দেওয়াটা সম্ভব না। তারপর আমি ছোট ছোট করে সবগুলোর উত্তর দিব। প্রথমটা যেটা আপনি বলেছেন যে শিশুদের নিয়ে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে বিএনপির এডুকেশন পলিসি আছে এবং এই এডুকেশন পলিসিতে আমরা কিছু জিনিস ইন্ট্রোডিউস করছি। এটা আমি এখানে একটা ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ দ্যাট পলিসি, এজন্য খুব গর্বের সাথে বলতে চাই, ডোন্ট থিঙ্ক এটা একটা রেটরিক হবে, আমরা অবশ্যই এটি করব। আমরা লার্নিং উইথ হ্যাপিনেস নামের একটি সাবজেক্ট চালু করতে যাচ্ছি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, যেখানে কোনো পাস ফেল শুধু থাকবে, গ্রেডিং থাকবে না। ছেলেমেয়েরা যে কোনো কিছু ভালোবেসে পড়বে, ভালোবেসে শিখবে, এটি একটি তার একাডেমিক ক্যারিকুলার মধ্যে থাকবে। এবং এটা আমি ডিটেইল আপনাদেরকে এখন বলতে পারছি না, আপনারা যদি আমাদের পেজে যান দেখতে পাবেন, কারণ আমরা দেখেছি। আমাকে যদি একটু ক্ষমা করেন, প্লিজ প্লিজ। শুধু তো এডুকেশন শিশুর জীবন না, না, সেটা না, জীবন আরো একটা বলবো জীবন। আপা। তা আমি আপনাদের সবার কাছে, দুই পার্টির এখানে, আমাদের কবে ঠিক করা হবে
ফ্যাক্টরি লতে 14 বছরের ঊর্ধ্বে হলেই সে কাজ করতে পারে। কবে আপনারা এরকম আইন আনবেন যে সে কোনো হ্যাজার্ডাস মানে কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজে যাবে না? কবে আপনি নিশ্চিত করবেন যে শিশুদের অ্যাবিউজ হবে না? আপা। এবং শেষ কথা হলো, আমাদের দেশে 51% মেয়ে 18 বছরের নিচে বিয়ে হয়ে যায়। তো সে কি শিশু এবং বাল্যবিবাহ বন্ধ করবেন কিনা? আপা, আমি মনে করি যে এটি এই মুহূর্তে বিএনপির মেবি একটা ব্যর্থতা, যে বিএনপি এত ভালো ভালো পলিসি করেছে কিন্তু এটা জনগণের দোরগোড়া এখন পর্যন্ত পৌঁছতে পারে নাই। আমি আশা করছি যে গত 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা মানে এক উইকের মানে ফার্স্ট 1 উইকের মধ্যে ফেব্রুয়ারিতে আপনারা দেখতে পাবেন আপা যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি বিএনপির পলিসিতে অ্যাড্রেস করা আছে। আমি আপাকে এটা বলতে চাই। এবং যেহেতু এটা অ্যাড্রেস করা আছে, আপনারা জানেন যে আপনারা জনগণ, আপনাদের হাতে সেই কার্ডটি আছে যে আপনারা যদি দেখেন বিএনপি যদি ক্ষমতায় যায় পরের বার আর ভোট দিবেন না, এটি তারেক রহমানও সবসময় বলছে। সো এই কার্ডটা আপনার হাতে আছে। আমি যদি সেকেন্ড প্রশ্নে ভাইকে করতে চাই, ভাই বলেছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড। এখন আমিও আসলে জানেন বুঝতেই পারি না লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কি। ধরেন একজন নেতাকে আপনি তার 17 বছরের অবস্থান দেখে তাকে এক ধরনের সিকিউরিটি দিচ্ছেন, অন্য আরেকটি দল বলছে এটা নাকি লেভেল প্লেয়িং ফিল্ডকে হ্যাম্পার করছে। বরং এটাই তো লেভেল প্লেয়িং ফিল্ড হওয়ার কথা, যার যতটুকু নিরাপত্তা লাগবে। ইভেন আমি নাহরিন যদি মনে করি যে আজকে এখান থেকে বের হলে আমার জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে, সরকারকে সেই নিরাপত্তাটা দিতে হবে। তাই আমি আসলে মনে করি বাংলাদেশের ইলেকশনে গত 17 বছর মানে যা যা ইলেকশন হয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ডটা এক ধরনের ইলেকশনের ওই যে থাকে না বাজওয়ার্ড, এরকম একটা বাজওয়ার্ড হয়েছে। বাট লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে ধরেন নির্বাচন কমিশনের কোনো পক্ষপাতিত্ব থাকবে না, জনগণ যখন প্রচারণায় যাবে বাধা ফেস করবে না, এগুলাই। তবে আমি মনে করি যে এই পর্যন্ত তেমন খারাপ কিছু চলছে না, লেভেল প্লেয়িং ফিল্ডটা আছে। যদি পার্টিকুলারলি কোনো দলের কাউকে নিরাপত্তা নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ডকে আপনারা প্রশ্ন না করেন। ইলেকশন কমিশনের কথা বলেছেন যে কেউই অটোবায়োগ্রাফি লিখে যেতে পারেনি। ঠিকই বলেছেন ভাই, মানে আপনাদের মনে হয় বিচারপতি সিনহার কথা মনে আছে তাই না, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশে আসলে এইবারের ইলেকশনটা একটু অন্যরকম কেন হবে জানেন? কারণ হয় না যে অনেক তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে সবগুলো রাজনৈতিক দল গেছেন এবং আমি বিশ্বাস করি যে তাদের একটা শিক্ষা হয়েছে এবং তারা যখন ক্ষমতায় যাবে তারা এমন কিছু করবেন না যে যাতে নির্বাচন কমিশনের কোনো অটোবায়োগ্রাফি লিখতে না পারে। আমি বিশ্বাস করি যে এটা হবে। আপনারা ধৈর্য ধরুন, দেখুন, কারণ ইলেকশনটা এই মুহূর্তে খুবই জরুরি এবং একটি রাজনৈতিক দলের ক্ষমতায় আসা খুবই জরুরি। তাহলেই আপনারা দেখতে পাবেন যে এই কাজগুলো হয় কিনা। এবং লাস্ট কোয়েশ্চেনটা ছিল মনে হয় হাদিকে নিয়ে বা এরকম কিছু একটা, আপনি প্রশ্নটা যদি আবার একটু বলেন আমাকে। ক্ষেত্রে আমরা দেখছি যে এই যখনই আমরা ইলেকশন কমিশন থেকে নির্বাচনের একটা দেওয়া হলো, তারপরের দিনই কিন্তু হাদি হত্যাকাণ্ড ঘটলো। বা ওই যে ডিম মেরেছে, হ্যাঁ, এটাও ডিম বলেছেন। মেরেছে। তো আচ্ছা। এই যে একে অপরের প্রতি ব্লেম গেম, তো আমরা কিভাবে এটাকে লেভেল প্লেইং বলতে পারি? বা আদৌ অনেকেই এখনো কনফিউশন যে আসলে আর কয়টা দিন আছে, আমরা কি ধরনের সেফটি এন্ড সিকিউরিটি মেজার করব? আচ্ছা, ভাই, প্রশ্নটা একটু বেশি হচ্ছে, এটা এক লাইনে উত্তর দেই। আপনি যে কথাগুলো বলছেন সেটা যতটা না রাজনৈতিক দল এনশিওর করবে, সরকারের এনশিওর করাটা বেশি দরকার আমি মনে করি। এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের ডিম মারা, এই ডিম মারাটা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির উপর প্রথম হয়নি। বাংলাদেশের মানে গত কয়েক বছরের ইতিহাসে দেখবেন ইভেন যে সরকারটি পালিয়ে গেছেন তিনিও অন্য দেশে গেলে তার উপরও ডিম মারা হতো, তাই না? বা আদালতের সামনে ডিম মারা হয়েছে। আমি মনে করি যে এগুলাতে রাজনৈতিক দল তো আছেনই, কিন্তু সরকারের একটি শক্ত ভূমিকা রাখতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমরা আসলে একটু সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে যে সংক্ষেপে আপা। উনি লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে বলেছেন যে জনাব তারেক রহমান এর কথা, যে তার সিকিউরিটি পারপাসের কথা। আমি বলতে চাই নির্বাচনের মাঠে আপনি আমি সবাই ভোটার। নির্বাচনের মাঠে আপনি আমি যারা দাঁড়িয়েছেন তারা প্রত্যেকে প্রার্থী। সুতরাং অ্যাজ এ ম্যান
সে কি পারপাসে কোনটা পাচ্ছেন, আমার মনে হয় নির্বাচনের মাঠে এই ধরনের সিকিউরিটি নিয়ে যদি একজন প্রার্থী চলেন আর আমি পাশাপাশি যদি খালি হাতে লিফলেট নিয়ে প্রার্থী হয়ে ঘুরি, এটা এক ধরনের মেসেজ জনগণের কাছে দেয় যে সে হচ্ছে আপকামিং প্রাইম মিনিস্টার, সেই জন্য সে এই প্রোটোকলটা পাচ্ছে। এবং আমরা হচ্ছি গরিব দুঃখী, আমরা জনগণের সাথে আছি, তাই আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরছি। আমার মনে হয় যে এখানেও লেভেল প্লেইং ফিল্ডটা হওয়া জরুরি অ্যাজ এ প্রার্থী। ইনশাল্লাহ যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো অনেক বড় প্রোটোকল পাবেন, ক্ষমতা পাবেন, ইনশাল্লাহ সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো, কিন্তু এখন ভোটের মাঠে সবার সমান হওয়া উচিত। আমি আসলে এটা কেন একজন প্রাইম মিনিস্টার এক্সট্রা? আমার দেশের, আমি এই দেশের নাগরিক, আমার ট্যাক্সে আপনি চলেন, আমার নিরাপত্তা দিতে পারছেন না, একজন প্রাইম মিনিস্টারকে আমার এক্সট্রা কেন সিকিউরিটি দিতে হবে? এটা তো হয়ে আসছে আপা, এটা আমার পেয়ে মনে হয় আসছেন কি ওনারা। আনতে হবে। আমার মনে হয় এখানে আমাকে একটু উত্তরটা দিতেই হবে। জনাব তারেক রহমান 3 দিন আগে বলেছেন যে উনাকে যে নিরাপত্তা সরকার দেন তার থেকে 3 গুণ নিরাপত্তা জামাতের আমিরকে দেওয়া হোক, উনার কোনো অসুবিধা নাই। এর সাথে সাথে আরেকটা জিনিস যুক্ত করতে চাই যে জনাব তারেক রহমানের যে সিকিউরিটি আপনারা দেখেন, পেছনে লেখা দেখবেন CFS, এইটা কিন্তু উনার নিজস্ব, উনার দলীয় সিকিউরিটি। উনাকে যতটুক না সরকার দেয় তার থেকে উনার নিজস্ব একটা সিকিউরিটি ফোর্স আছে। জামাতে ইসলামীরাও তো মানে আবেদন করেছেন যে উনাদের যাতে গান দেয়া হয়, এগুলোও দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মতো বা এই সাবকন্টিনেন্টে এই ধরনের একটা হুমকি থাকে। ফারাহ আপার সাথে একমত হয়েও বলছি, তারপরও নিরাপত্তা দিয়ে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় আমাদেরকে সেটাই প্রত্যাশা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অবশ্যই সকলে নিরাপত্তা চাই। আমি একটু এবার পলিটিক্যাল পার্টির ভিতর থেকে আমি বন্যা আপার কাছে একটু মাইক দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। একটা প্রশ্ন করবেন এবং সংক্ষেপে স্পেসিফিক হলে একটু সুবিধা হয়। আমি নেহরিন আপার কাছেই করব। আমি ফারহানা সত্তার বন্যা, উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি, এবি পার্টি। আমি আমাদের স্মৃতিতে আছে 2008-এ আওয়ামী লীগের ম্যানিফেস্টো, ইলেকশন ম্যানিফেস্টো, যেটা তারা জেতার পরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমরা আশা করব যে কোনো দল তাদের এই নির্বাচনী ইশতেহার যেটা দিয়েছে সেটা সেরকমভাবে ছুঁড়ে ফেলবে না, প্রত্যেকটা তাদের ওয়াদা তারা রাখবে। আরেকটা বিষয় হচ্ছে ইলেকশন কেন্দ্রিক, যে ইলেকশনকে নিরাপদে যাতে মানুষ ভোট দিতে পারে, প্রার্থীরা যাতে প্রচার করতে পারে, সেটা সামনে রেখে আমরা কতটুকু নিরাপদ করতে পেরেছি পরিস্থিতিকে। কারণ আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের লয়াররা ক্রিমিনালদেরকে বেল আউট করেছে, যেটা কিনা আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অ্যালার্মিং করে দিয়েছে। প্রার্থীদের জীবনে হুমকি আসছে, মারাও গেছে একজন, এবং বিভিন্ন জোটগুলো তখন এরপরে ছটছট করে জোটগুলি, বড় জোটগুলি হয়েছে, কারণ ছোট ছোট দলগুলো আর নিরাপদ ফিল করছিল না প্রত্যন্ত অঞ্চলে যেয়ে প্রচার করতে। এটা অত্যন্ত দুঃখজনক। এখন আমার কথা হচ্ছে যে ভোট দিবে ভোটাররা কতটুকু নিরাপদ ফিল করবে, তারা যে ভোট দিতে যাবে, পোলিং বুথগুলো দখল হয়ে যাবে না, এটার কোনো গ্যারান্টি আমরা কিন্তু এখন পাচ্ছি না বা শুনছি। মৌখিক প্রমিসেস আর প্রমিসেস। একটু শর্ট করলে ভালো তো হয়। আমার মনে হয় প্রশ্নটা বুঝতে পেরেছি আমরা আপা। চাই অ্যাকশন। প্রশ্নটা বুঝতে পেরেছি, আমি প্রশ্নটা বুঝতে প্রশ্নের উত্তর পেরেছি। দেই। হ্যাঁ, যেমন আপনি বললেন ছুঁড়ে ফেলে দেয় ইশতেহার, আপনিও পরবর্তীতে তাকে ছুঁড়ে ফেলে দিবেন। যদি বাংলাদেশে 5 বছর পর পর ইলেকশন হয়, গণতান্ত্রিক চর্চা থাকে, যে রাজনৈতিক দল সে যেই হোক না কেন তার ইশতেহার যদি সে ছুঁড়ে ফেলে দেয় আপনিও তাকে ছুঁড়ে ফেলে দিবেন, আপনার সেই রাইটটি আছে। আপা যে কথাটি বলেছেন যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো তাদের নিরাপত্তার কারণে জোট তৈরি করেছে, আমি মনে করি সেটি এইসব সামাজিক নিরাপত্তা না, ভোটের নিরাপত্তার জন্য। আপা ভোটের নিরাপত্তার জন্যেই যদি না হতো, ধরেন আপনারা আবার ফেরত গেছেন হচ্ছে জামাতে ইসলামীর সাথে, এরকম অনেক দল জোটবদ্ধ হয়েছে, এবং এমন যেমন এনসিপি তারা জোটবদ্ধ হয়েছে জামাতে ইসলামীর সাথে। তার মানে এই কথাটা আসলে সঠিক নয় যে আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য আপনারা জোটবদ্ধ হয়েছেন, আপনারা ভোটের নিরাপত্তার জন্য জোটবদ্ধ হয়েছেন। তারপরও আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা দিতে হবে, এবং এই নিরাপত্তাগুলো তারা পরস্পরকে তো দেবেনই, এবং আমি মনে করি আবারও বলছি সরকারের একটি শক্তপোক্ত ভূমিকা রাখতে হবে। কারণ আপনারা দেখেছেন যে গত সময়গুলোতে যে মবক্রেসিগুলো হয়েছে, আপনারা দেখেছেন প্রথম আলো কিভাবে ভাঙা হয়েছে, বা
ডেইলি স্টার কিভাবে ভাঙা হয়েছে। আমার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ঘোষণা দিয়ে উদীচী ভাঙার কথা বলেছে। আমি তো মনে করি যে এই 100 জনের মবকে ঠেকানো সরকারের জন্য কোনো কঠিন বিষয় ছিল না। তার মানে হচ্ছে কি, আমরা কি এটাই ধরে নিব যে সরকার নিরাপত্তার বেলায় ভেরি সিলেক্টিভ, তারা বেছে বেছে নিরাপত্তা দেয়। আমরা আশা করব সরকার সিলেক্টিভ হবেন না, সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করবেন। ধন্যবাদ। এখানে ধন্যবাদ। নিরাপত্তার সাথে আরেকটি জিনিস রিলেটেড ছিল, সরি টু ইন্টারাপ্ট, যে ক্রিমিনালদেরকে বেল দিয়ে দেওয়া হচ্ছে। এটি আমি মনে করি সুশীল সমাজ যারা আছে তাদেরও সোচ্চার হওয়া উচিত, যেহেতু ল অ্যান্ড অর্ডারটা এভাবে কাজ করছে না এখানে। কারা কেন এই সমস্ত মানে সন্ত্রাসী যারা খুনের মামলায় আসামি হয়ে জেলে ছিল বা অন্য কোনো বড় বড় ক্রাইমের সাথে জড়িত ছিল, তাদেরকে কারা জামিন দিয়ে দিচ্ছে এবং এই জমিনে এসে তারা আবার নতুন করে ক্রাইম করার সুযোগ পাচ্ছে, এটি আসলে আমাদের খেয়াল করা উচিত। এখানে জাস্ট একটা লাইন বলি, কারণ প্রশ্নটা যেহেতু আমার ছিল। আরো প্রশ্ন আছে আপা, আমার মনে হয় একটা লাইন আমাকে নিরাপত্তার বিষয়ে অনেক আলোচনা করে ফেলছি। যোগ করতেই হবে। আচ্ছা। সেটি হচ্ছে যে আপা বলেছেন যে এখনকার জামিনের কথা, আমাদের আবরারের কথা ভুলে গেলে চলবে না, এবং আবরারের উকিল কোন রাজনৈতিক দলের ছিল সেটা ভুলে, মানে আবরারের আসামিদের উকিল কোন রাজনৈতিক দলের ছিল সেটাও ভুলে গেলে চলবে না। আমি নামটি নিলাম না। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন একটু ইউথদের ভেতর থেকে নিচ্ছি। আপা আপনার কাছে আসবো, তার আগে আমি একটু এখান থেকে নিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মুশফিকা জাহান সালমা। তো আমার প্রশ্নটি হচ্ছে আপুর কাছে, বিএনপি যে আপু আছেন তার কাছে। হ্যাঁ, বিএনপি বড় রাজনৈতিক দল, তার কাছে কোশ্চেন বেশি যাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো আমি বলতে চাচ্ছি যে লেভেল প্লেইং ফিল্ড যেটা হয়েছে সেটাতে আমরা যে শহর কেন্দ্রিক বা সিটি কেন্দ্রিক যেই জায়গাগুলোতে দেখি বা উপরের লেভেলে যারা আছেন তারা মোটামুটি এই ব্যাপারে খুব সচেতন। বিএনপির যে মানে একেবারে গ্রাউন্ড লেভেলে যারা আছেন, যে ফারা আপা যেটা বলেছেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা রাজনীতি করেন, তাদেরকে আপনারা কিভাবে এটা আপনাদের কর্মীদেরকে আপনারা তাদের আচরণ এবং তাদের হচ্ছে যে ব্যবহার, তাদের সহিংসতা অনেক জায়গায় আমরা দেখতে পাই, বিশেষ করে এগুলো গ্রামগঞ্জে অনেক বেশি হয়ে থাকে। তো সেই পর্যায়ে আপনারা এই নির্বাচনী ক্যাম্পেইনটা বা নির্বাচনী ব্যবস্থাটা তাদেরকে কতটুকু বোঝাতে সক্ষম হয়েছেন, বা তাদেরকে নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটা এটা কিভাবে করতেছেন আপনারা? আসলে প্রশ্নগুলো একটু সংক্ষেপে করলে ভালো হয়। আচ্ছা, আপা খুব সংক্ষেপে উত্তরটা দিবেন। হ্যাঁ, এখানে আসলে মনে হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড চলছে না, প্রশ্ন শুধু খালি আমার দিকেই আসছে। তারপর মেনে নিলাম। যেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে প্রত্যন্ত অঞ্চলে, হ্যাঁ, আপনারা যেগুলো দেখছেন, অনেক ভিডিও দেখবেন, বা ফেরদৌসী আপা যেটি কমপ্লেন করলেন নারীদের ক্ষেত্রে, ধরেন আপনি জান্নাতের টিকিট বিক্রি করছেন, অথবা আপনি আপনার এনআইডি নাম্বার নিচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন, টেলিফোন নাম্বার নিচ্ছেন, উইচ ইজ আননেসেসারি। সেখানে কিছু ধরনের প্রতিবাদ চলছে এটা। তবে বিএনপির জায়গা থেকে বিএনপি গ্রামে গঞ্জে নারীদেরকে সচেতন করা এবং লেভেল প্লেইং ফিল্ডটা কীরকম হওয়া উচিত, আমি মনে করি যে কোনো পার্টিকুলার দল যখন এটা করে, এটিও লেভেল প্লেইং ফিল্ডকে হ্যাম্পার করে। এই কাজগুলো বিএনপি করছে। থ্যাংক ইউ। ইয়েস, আমি আসলে তো জমবে না যদি আমি অংশগ্রহণ না করি, সত্যি কথা হচ্ছে এটা। থ্যাংক ইউ আপা, যেটা বলছেন যে আসলে আপনারা ক্ষমতার কাছাকাছি, তো জনগণ আপনাদের দিকেই তাকিয়ে আছে, সেই জন্য আপনাকে বেশি প্রশ্ন করছে। আপনি যেটা বলছেন যে আক্রান্ত হচ্ছে এই জন্য জান্নাতের টিকিট বিক্রি করছে আমার কাছে, সো লটস অফ ভিডিওস ইজ হিয়ার, আমি শো করতে পারি যে জান্নাতের টিকিট বিক্রি করছে কারা, কোথায়, বিএনপির লোকরা, এক নাম্বার। নাম্বার টু হচ্ছে যে যারা উনি বলেছেন যে এনআইডি নাম্বার নিচ্ছে, আমার কাছে একটা রিসিট আছে বিএনপির, আই ওয়ান্ট টু শো ইউ। রিসিট আছে চট্টগ্রাম 4 আসনের, এইখানে আইডি নাম্বার নিয়ে, বিকাশ নাম্বার নিয়ে টাকা সেন্ড করা হয়েছে। আই হ্যাভ এ প্রুফ হিয়ার। সো হাওয়ার উপরে কথা বললে হবে না, কথা বলতে হবে উইথ প্রুফ, এবং কথা বলতে হবে স্পেসিফিক্যালি কারা কখন কোথায় জান্নাতের টিকিটের কথা বলেছে, আপনি প্লিজ বলেন। আর আমাকে যদি দেখাইতে বলেন, আই হ্যাভ এ প্রুফ হিয়ার, আই উইল সি ইউ। আচ্ছা, ধন্যবাদ। আমার কাছে এসেছে, পেছনে অনেকে হাত তুলেছে, এই করতে পারিনি। আমি একটু রেহনুম আবার কাছে যাব, খুব সংক্ষেপে প্রশ্ন করবেন। হ্যাঁ, আসবো পেছনের দিকে। আসলে আপা পেছন দিকে অনেক আগে হাত তুলেছিল, আমি একটা প্রশ্ন নিব পেছন থেকে। হ্যাঁ, শুধু প্রশ্ন সংক্ষেপে।
আচ্ছা, ধন্যবাদ। আমি রেহনুমা। আমার প্রশ্নটা নাহরিন আপার জন্যই। আচ্ছা, নাহরিন আপা বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা। উনি বলছিলেন যে 50 লক্ষ পরিবারের নারী সদস্যদের জন্য 2,500 পরিমাণ টাকা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমার প্রশ্নটা হচ্ছে, এই ফ্যামিলি কার্ডের আন্ডারে নারীরা কি কি সুবিধা পাবেন? আচ্ছা। এবং এই যে একটা বিশাল অঙ্কের টাকা যে ফ্যামিলি কার্ডের আন্ডারে দেওয়া হবে, এই টাকাটার উৎস আসলে কি হবে? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি হ্যাঁ, প্রশ্নটা। thank নেহরিন আপা you. সংক্ষেপে বলবেন। খুব হ্যাঁ, কমন প্রশ্ন এটা। এটা খুব কমন প্রশ্ন, এটার উত্তরটা দিচ্ছি, কিন্তু ফেরদৌসী আপা একটু কমপ্লেন করে ফেলেছেন যে আমি নাকি নিজেকে খুব পাওয়ারফুল মনে করছি, আসলে তা না। আপনি মনে করেন না, আচ্ছা, জনগণ মনে করছে হ্যাঁ, আপনাকে, কারণ আপনি হচ্ছে মনে যে করেন। যেহেতু একটা অভিজ্ঞ রাজনৈতিক দলের যে রাজনৈতিক দল অনেকবার ক্ষমতায় এসেছেন, তাদের প্রতিনিধি হয়ে আসলে মানুষ তো এই ধরনের প্রশ্ন করবে, আমি এটাতে কোনো খারাপ কিছু মনে করছি না। ফ্যামিলি কার্ডের উত্তরটা হচ্ছে যে 50 লক্ষ ফ্যামিলি কার্ডের অধিকারী হবেন নারীরা। এটার আন্ডারে তারা 2,500 টাকা পাবে প্রথমে, এবং সেটা দিয়ে তিনি চাল, ডাল, চিনি, মানে বেসিক একটা সংসারে যে খাওয়ার টাকা হয় সেটা যোগান হবে। আর আপনি যে বলেছেন এই টাকার সংস্থান কোথায় থেকে হবে, এটি আসলে বিএনপি এমন কোনো কিছু করছে না যেটাতে তারা এক্সট্রা টাকা খরচ করতে হবে। বাংলাদেশ সরকারের এখন পর্যন্ত এক্সিস্টিং 138টি প্রকল্প আছে, এরকম অনেক প্রকল্প আছে কোনো কাজেই লাগে না, পড়ে আছে, সবগুলোকে অ্যাকুমুলেট করে এই ফ্যামিলি কার্ডের টাকাটা ওখান থেকে দেওয়া হবে। এখানে বিএনপি এক্সট্রা কোনো টাকা খরচ করবে না, ওই 131টি যে প্রজেক্ট আছে সেখান থেকে এই টাকার যোগানটা হবে, সেটাকে আমরা একসাথে করে ফেলবো। Thank you. আচ্ছা, ধন্যবাদ, পেয়েছি। আপা অনেকবার বলতে চেয়েছে, এবার আপার কাছে আসবো, এরপরে আমি এই আপার কাছে আসবো। অনেক ধন্যবাদ। আমার নাম মরিয়ম নেসা, আমি অ্যাকশন ইন বাংলাদেশে কাজ করি। আমার দুটো প্রশ্ন, একদম সংক্ষেপে করার চেষ্টা করছি, না দুজনের কাছে, কোনো পক্ষপাতিত্ব নেই। প্রশ্নটা হচ্ছে দুটো পলিটিক্যাল পার্টির কাছেই। আমাদের এক্সপেকটেশন ছিল যে আমাদের যে পলিটিক্যাল কালচার, সেটার ক্ষেত্রে আমরা একটা চেঞ্জ দেখতে চাই। সেক্ষেত্রে আমি একদম স্পেসিফিকলি আপনাদের বলছি যে আপনাদের যখন কোনো নেতা কর্মী নারীদেরকে অসম্মান করে বা অদ্ভুত অদ্ভুত কথা বলেন, তখন আপনাদের রাজনৈতিক দলের মধ্যে কি কোনো কোড অফ কন্ডাক্ট আপনারা ফিল করেন কিনা, যেটা থাকা উচিত যে আমার কোনো নেতা বা আমার কোনো কর্মী যদি এই ধরনের কোনো কথা বলে, তাহলে দল তার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেবে। কারণ আমাদের জন্য আসলে অন্যজনকে ব্লেম করা খুব সহজ, যে অন্য পার্টি এটা করছে, অন্য দল এটা করছে, বাট আমার নিজের দলকে আমি কতখানি শুদ্ধ করতে পারছি। সো এই কালচারটা আমাদের আরেকটা প্রশ্ন আছে প্লিজ। আর এটা একদম ছোট, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা একটু, এটা হচ্ছে কি আপা আপনার কাছে, জামাতে ইসলামের কাছে, যেহেতু আপনাকে কম প্রশ্ন করা হয়েছে, আপনারা বলেছেন ন্যায্যতার কথা নারী অধিকারের ক্ষেত্রে, তো আমাদের সংবিধান সমতার কথা বলে। আপনারা যখন ন্যায্যতার কথা বলছেন, এই ন্যায্যতাটা আসলে কে নির্ধারণ করবে? কারণ আমরা যখন সমতা বলি তখন এটার এক ধরনের ডেফিনেশন, বাট আমি যখন ন্যায্যতার কথা বলি সেটা ডেফিনেশন ভিন্ন। আপনার কাছে ন্যায্যতার ডেফিনেশন এক হতে পারে, আমার কাছে ভিন্ন হতে পারে। তো আপনারা যখন ন্যায্যতা বলছেন তখন এটা কে ডিফাইন করবে বলে আপনারা মনে করছেন? এবং সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা দেখেছি নারী অধিকার কমিশন এবং বিভিন্ন সিএসওরা, আমরা অনেক ধরনের চাওয়ার কথা বলছি নারী অধিকারের ক্ষেত্রে, সেগুলোকে আপনারা কতখানি কনসিডার করছেন? এটার সাথে শুধু এইটুকুন বলে রাখি যে আমরা জানি যে নারী অধিকার কমিশনের যে রিপোর্টটা ছিল, সেটায় কোন কোন জায়গায় আপনারা দ্বিমত করেছেন, সেটা খুবই স্পষ্ট, আপনারা খুব জোরালোভাবে দ্বিমত করেছেন, কিন্তু কোনো কিছুই কি আপনারা মনে করছেন না যে যেটা নেওয়া যেতে পারে? সো এরকম কোনো কিছু যদি নিয়ে থেকে থাকেন আপনারা, সেগুলো আসলে কি? নারী কমিশনেরটা বিরাট ভাইটাল বিষয়। আমি খুব খুশি হব যে সম্মিলিত নারী প্রয়াসকে যদি এই বিষয়ে, আমাদের প্রথম কোশ্চেন ছিল যে, প্রথম প্রস্তাবনা ছিল যে এই নারী কমিশন যখন করা হয়েছে তখন ইসলামিক ল সম্পর্কে বা ইসলামিক বিষয় সম্পর্কে অভিজ্ঞ একজন ব্যক্তিকে এটার সাথে ইনক্লুড করা উচিত ছিল। আচ্ছা, কোনো বিষয় নেওয়া যাবে না এমন নয়, অবশ্যই অনেক বিষয়ের সাথে আমরা ছিলাম, কিন্তু অনেকগুলি বিষয়ের সাথেও আমরা একমত ছিলাম না। আমরা এখানে বিস্তারিত বলার আর সুযোগ নেই, সেটি আমরা বলতে পারবো না। আরেকটা হলো ন্যায্যতা কে নির্ধারিত করবে? সাম্যতা যিনি নির্ধারণ করবে, গভর্নমেন্ট, ল অ্যান্ড অর্ডার ফোর্স, ঠিক একইভাবে ন্যায্যতাও তিনি নির্ধারণ করবেন যে কোনটা কার জন্য ন্যায্য। একজন নারী যখন সন্তান পেটে ধারণ করে, দুধ খাওয়ায়, লালন পালন করে, সেই একই মায়ের প্রতি যদি একই পুরুষের মতো সমান চাপ দেওয়া হয়, তাহলে এটা তো ন্যায্যতা হবে না নিশ্চয়ই। আমরা যা কিছু আমাদেরকে দেওয়া হয়েছে, আইনে যা কিছু দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। এখানে যত না প্রাপ্তির আইন
তৎচেয়েও বেশি হচ্ছে প্রয়োগের সমস্যা। সুতরাং একটা বড় গাড়ি হতে পারে, অনেক মার্সিডিজ বেঞ্চ হতে পারে, কিন্তু যিনি ড্রাইভার তিনি যদি সঠিকভাবে না চালিয়ে জায়গা মতো ডেস্টিনেশনে পৌঁছে না দেন, এখানে তার সততা, এখানে তার দক্ষতা, এই সব কিছুই হচ্ছে মূল জিনিস। আমি মনে করি যে যত কিছু এই যে পাওয়ার তালিকা, সেটি প্রাপ্তির তালিকার চেয়েও বড় কথা হচ্ছে সেটি প্রয়োগের তালিকায় নাই। আমরা যা কিছু পেতে পারতাম তা আমরা পাইনি প্রয়োগের ক্ষেত্রে সাম্যতা নাই বলে। আর নাহারিন আপার কথার একটি, আমার হাজব্যান্ড ঢাকা 10-এর জামাত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার। আমি ওইখানেও এই কথাটা শুনেছি, তাই একটু লোভ লাগলো এটার একটু উত্তর দেই। সেটি হচ্ছে অভিজ্ঞ দল বিএনপি। আপা, আমি সকলের জ্ঞাতার্থে বলতে চাই, জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যিনি ক্ষমতায় এসেছিলেন, তার কি আগে কোনো অভিজ্ঞতা ছিল? ছিল না। বেগম খালেদা জিয়া যিনি একদম গৃহবধূ থেকে তার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এসে উনি ক্ষমতা নিয়েছেন এবং দায়িত্ব পালন করেছে, তারও কিন্তু অভিজ্ঞতা ছিল না। সুতরাং আমরা আমাদের 10 আসনে এই প্রশ্নটা শুনেছিলাম, তাই যে অভিজ্ঞ দলকে প্রায়োরিটি দেওয়া উচিত। সেইখান থেকে আমি এই প্রশ্নটা আসলে পিক করলাম এবং এই সুযোগটা একটু নিলাম যে এখানে উত্তর দাও। থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ সো মাচ সুযোগের সদ্ব্যবহার করার জন্য। আমি কোনো ব্যক্তির অভিজ্ঞতার কথা বলি নাই, আমি দলীয় অভিজ্ঞতার কথা বলেছি। বিএনপি বাংলাদেশের একটি পুরাতন দল, সো আমি মনে করি না যে বেগম খালেদা জিয়াও দাবি করেন বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দাবি করেন তিনি একমাত্র মালিক হচ্ছে বিএনপির। সো এটা দলকেই মিন করেছি, আমি দলকেই মিন করি, নালে শেষ হবে না। এরকম ডিবেট আমরা আসলে অনেক করতে পারবো। তো আমি দলের অভিজ্ঞতার কথা বলেছি, ভুল বুঝলে হবে না। আপা একটি কথা বলেছেন যে ড্রাইভার মানে ন্যায্যতা আমাদেরকে ড্রাইভার দিবেন। আপার কাছে একটি প্রশ্ন, ড্রাইভারটা কি নারী হবে না পুরুষ হবে? কারণ জামাতে ইসলামী আমির ঘোষণা দিয়েছেন, বলেছেন ওনার একটি ইন্টারভিউতে 2024-এর অক্টোবরে ডেইলি স্টারে যে জামাতে ইসলামীতে কখনো নারী আমির হবেন না। তার মানে আমরা ধরেই নিব জামাতে ইসলামী ক্ষমতায় আসলে ড্রাইভারটা সবসময় পুরুষই থাকবে। আর আরেকটা যেটা কথা, যে আপনারা হয়তো সবাই জানেন নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কথা হচ্ছে। জামাতে ইসলামী ইজ দ্য অনলি পার্টি যেটি জুলাই সনদের নারীর 5% যে অংশগ্রহণ আছে সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটা আমাদের জানাটা খুবই জরুরি। এরপরে আপার প্রশ্নটাতে আসি যে দলীয় জায়গা থেকে আমরা নারীদের প্রতি কী করি বা এই ধরনের একটা প্রশ্ন ছিল। আপাকে আমরা বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল নয় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীকে অবমাননাকারীর গলায় মানে ফুলের মালা এবং কোরআন শরীফ দিয়ে বরণ করা হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় নারীর ক্ষমতায়ন দেখে এসছে, যদিও আমি বিশ্বাস করি যে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তেমন করে নারীর ক্ষমতায়ন হয়নি। খালেদা জিয়াকে আমি একজন ইউনিক নারীর ক্ষমতায়নের জায়গা থেকে দেখতে চাই। এটি বিএনপিও এনশিওর করতে পারেনি, এটি বিএনপির একটি ব্যর্থতা। কিন্তু আমি মনে করি যে নারীকে দেখার চোখ থাকতে হবে, নারীর ডিসিশনকে গ্রহণ করার মতো মানসিকতা থাকতে হবে। এটি একটি প্র্যাকটিস, এই প্র্যাকটিসটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে এবং ভবিষ্যতেও এটি থাকবে। আর আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি অসম্ভব সাইবার বুলিংয়ের শিকার হয়েছি, অনেক কিছু হয়েছে, আমার এগেনস্টে কেস হয়েছে। আপনাদেরকে এটি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরো বিষয়টি তারা নিজেরা দেখছে এবং সেটি শুধু আমি বলে নয়, কারণ আমি কিন্তু তেমন কোনো পদ নাই আমার। একটি বাংলাদেশের যে কোনো মেয়ে যদি এই ধরনের কোনো সমস্যায় পড়ে সেই সাপোর্টটা দেওয়ার মতো মানসিকতা আছে। লাস্ট করতে চাই একটা কথা বলে, সেটি হচ্ছে যে একটা জিনিস দেখবেন, এটা একটু অন্যরকম কথা হয়ে যায়। একটা পুরুষ মানে একজন পুরুষ যখন 6টি ক্ষমতাবান নারীর সাথে 17 বছর থাকেন, আমি জনাব তারেক রহমানের কথা বলছি, উনার জীবনটা ছিল বেগম খালেদা জিয়া, তার স্ত্রী, তার মেয়ে এবং তার 2 ভাইয়ের মেয়ে এবং তার স্ত্রী। একই ঘরের ভেতর একজন পুরুষ যখন 6টি এমপাওয়ার্ড নারীর সাথে থাকে, আমি বিশ্বাস করি সেই পুরুষের মানসিকতার পরিবর্তন হবেই হবে। ধন্যবাদ আপা। অনেকেই প্রশ্ন করতে চাচ্ছে, বাট আমাদের সময় প্রায় শেষ। আমি আর একটার মতো প্রশ্ন নিব ইউথদের ভেতর থেকে, খুবই সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি জুনাইরা। আমার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ফারা ম্যামের কাছে। আমরা নারী নিয়ে অনেক কথা বললাম, আমরা সাইবার বুলিং নিয়ে কথা বললাম, এখন এআই এর কারণে সাইবার বুলিং আরও বেড়ে যাবে, এটা আমরা সবাই জানি। আমার প্রশ্নটা হলো যে আমরা নারীর অধিকার নিয়েও অনেক কথা বলেছি, আমরা জানি যে নারীদের অধিকার আছে। এখানে বসে একটা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে এসে আমার কাছে এটা মনে হচ্ছে যে আমি অনেক প্রিভিলেজড, আমার সব অধিকার আমি পাচ্ছি, কিন্তু একজন প্রান্তিক মানুষের কাছে কিন্তু সেই অধিকারটা যাচ্ছে না। এবং যে উগ্রবাদী সমাজ গড়ে উঠছে, নারীদের জন্য আসলে জিনিসটা সেফ থাকছে না। যতই আমরা সেফ সিচুয়েশন
তৈরি করে দিতে চাচ্ছি। আমার প্রশ্ন হলো একটা সেফ এনভায়রনমেন্ট একটা নারীর জন্য শুধুমাত্র এখানে না, প্রান্তিক অঞ্চলে অথবা এখানেও যেসব যেসব মেয়েরা একা থাকে তাদের জন্য এটা আরও কঠিন হয়ে যায়, যাদের কোনো ভিত্তি থাকে না, অথবা যারা প্রান্তিক, আমি যেটা বলেছি অলরেডি। সো এটার জন্য আমার কোয়েশ্চেনটা মেইনলি হলো যে আমরা সিভিল সোসাইটি কি অবদান রাখতে পারি এবং সরকার আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। আমি উসকুস করছিলাম ওদিকে যাওয়ার জন্য। প্রথম কথা হলো এই ন্যারেটিভটাই চেঞ্জ করো, আমাদের করতে হবে যে নারীকে প্রোটেকশন দিতে হবে। আচ্ছা, আর যদি তুমি আপনারা বিশ্বাস করেন যে প্রোটেকশন, তো প্রোটেকশনটা কার কাছ থেকে? পুরুষের কাছ থেকে? তো পুরুষরা কি আমাদের ভাই, ছেলে, বাবা না? তাহলে তারা কোন মন মানসিকতায় বড় হয়েছে? এটা হলো ফ্যামিলি লেভেলে। সেকেন্ড হলো ইনস্টিটিউশন, সিস্টেম, স্ট্রাকচার্স, তাদের তো একটা দায়িত্ব আছে। একজনকে হ্যারাস করা, সেটা সাইবার বুলিং হোক আর রাস্তায় হোক, দিস ইজ আ অফেন্স এবং পিনাল কোড আছে। কেন এটা ব্যবহার হয় না? তৃতীয় বিষয় হলো যেই আসে, যেই যায় লঙ্কা সেই হয় রাবণ। যে আসে ক্ষমতায় সে হলো অন্যায় করলে ইম্পিউনিটি দেয়। তা কি আমি এই দলের ছত্র ছায়ায় থাকার কারণে আমি নারীকে রেপ করি, আমাকে দল বাঁচিয়ে দেয়। আমি রক কেটে একজন ছাত্রকে নষ্ট করে দেই, তার জীবন নিয়ে নেই, তখনও আমাকে দল বাঁচায়। তো তাহলে কথা হলো যে ল, হিউম্যান রাইটস, ইমপ্লিমেন্টেশন, এগুলো হ্যাজ টু বি বিয়ন্ড এনি পলিটিক্যাল পার্টি। ইট হ্যাজ টু বি ইউনিফর্ম, ইউনিভার্সাল, প্লেইং লেভেল ফিল্ডের কথা বলছেন, আইনের প্রয়োগতে কোনো প্লেইং লেভেল ফিল্ড নাই। আপনার যদি অর্থ থাকে, আপনার জাজকে, কোর্টকে, পুলিশকে, অ্যাডমিনিস্ট্রেশনকে, সবাইকে আপনি হাতে নিতে পারেন। আমার লাস্ট কথা হলো, আমরা কিন্তু অনেক বেশি সহ্য সহি, আমরা সব কিছুই মেনে নেই। যখন একটা মেয়েকে রেপ করে, তখন ওই গ্রামে, এই যে প্রান্তিক অঞ্চলে আমি কাজ করি, তার মা তার মেয়েকে নিয়ে যে কোথাও যে বিচার পাবে, তখন বলা হয় না, এটা সালিশ করে মিটমাট করে দেই। আফটার অল এটা সম্মানের বিষয়। কার সম্মান? একটি মেয়ের সম্মান তখনই আমি নিশ্চিত করতে পারবো যখন আমি তাকে সুরক্ষিত রাখতে পারবো। সম্মান হলো না, ওকে তো আর কেউ বিয়ে করবে না। আল্লাহকে আমাকে জন্ম করে দিয়েছিল যে বিয়ে করার জন্যে? আমাকে মানুষ হিসাবে জন্ম দিয়েছিল, আমি মানুষ হিসাবে এখানে চলতে চাই। সেইটাই যখন আমি করতে পারি না, তখন আমার এই সব অনেক ব্যাখ্যা আসে। সো নিজের জায়গা থেকে কাজ শুরু করেন। আপনার ফ্যামিলি, আপনার ভাই, আপনার বোন, প্লিজ আপনার মেয়ে, আমার 2 ছেলে আছে, আমি তো দেখি ওরা মানবাধিকার আমার থেকে বেশি মানে। তো আপনি ক্লাস থেকে বেরোতে হবেন, ইকোনমিক ডিফারেন্স থেকে বেরোতে হবে, জেন্ডার ডিফারেন্স থেকে বেরোতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই নির্বাচনে যেই আসুক না আসুক, আমরা একসঙ্গে থেকে ওনাদেরকে জবাবদিহিতার জায়গায় আনতে হবে। উই মাস্ট ইউনাইট অ্যাজ সিটিজেন্স। It is our right and we will hold them accountable. Because আমরা আর impunity, misappropriation, disinformation এবং abuse of power চাই না। ওকে, ধন্যবাদ ফারাহ আপা। আমরা প্রায় আমাদের ওপেন ডিসকাশনের লাস্টে চলে আসছি। আমি 2-3টা প্রশ্ন একসাথে নিব এবং উত্তর দিব। আমি একটু দাদার কাছে যাব, খুব সংক্ষেপে প্রশ্নটা করবেন, এবং আর 2টা আমি নিব, আর একটা এই ভাইয়ের কাছ থেকে আমি নিব। হ্যাঁ হ্যাঁ, এই অপূর্বদা, থ্যাংক ইউ। খুব সংক্ষেপে। ফেরদৌস আরা খানম স্যারের কাছে আমার প্রশ্ন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও খুব উদ্বেগ সৃষ্টি করেছে, স্পেশালি সংখ্যালঘু, যারা ধর্মীয় সংখ্যালঘু আছেন তাদের মনে উদ্বেগটা বেশি সৃষ্টি করেছে। আমি যদি একটু কোটটা যদি করি, যেখানে জামায়াত ইসলামীর বরগুনা 2 আসনের সংসদ সদস্য প্রার্থীকে বলতে শোনা যায়, 80% মুসলিম ভোটারের দেশে অমুসলিম এমপি হওয়া উচিত নয়। বাংলাদেশ একটি বহুধর্মীয় গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সকল নাগরিকের সমান রাজনৈতিক অধিকার আছে। এই ব্যাপারে যদি স্যার আপনি একটু খোলামেলা কথা বলতে। আসবো, আরো কয়েকটা প্রশ্ন একটু নিয়ে নিই, আপনি একটু নোট করে রাখেন। ভাই একটা প্রশ্ন করবে বলেছেন, ভাই একটু সংক্ষেপে। কেউ একজন এই মাইকটা। সরি, থ্যাংক ইউ। আমি অনেকক্ষণ যাবত চেষ্টা করছিলাম প্রশ্নটা করার জন্য। সো এখানে বেশ ইন্টারেক্টিভ আলোচনা হয়েছে, আমার ভালো লেগেছে। আমি আসলে
আপার কাছে প্রশ্নটা করতে চাই। জানি আপা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, তারপরেও আমার একটু জানার জায়গাটা হচ্ছে, আপনি বলছিলেন আলোচনার এক পর্যায়ে যে এই সরকার যে হা ভোটের পক্ষে যে অবস্থান নিল, এর জন্য কখনো না কখনো বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সো মাই কোশ্চেন ইজ, জিয়াউর রহমান যখন হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল তার হা ভোটকে জয়যুক্ত করার জন্য, তাহলে কি আমরা এইভাবেও ভাবতে পারি যে জিয়াউর রহমানও কখনো শাস্তির মুখোমুখি হওয়ার, মানে মরণোত্তর শাস্তির মুখোমুখি হতে পারেন? মানে আমরা দেখেছি যে ব্রেক্সিট থেকে শুরু করে আরও অনেকগুলো জায়গায় এবং বিশ্বের প্রায় সবগুলো গণভোটেই সরকার হা ভোটের পক্ষে অবস্থান নিয়ে প্রচারণা চালায়। এখানে আসলে মানে এটা একটা, আরেকটা হচ্ছে যে আপনারা যদি দলগত না ওইটার সাথে সম্পূরক, দলগত যদি বিএনপি হা ভোটের পক্ষে হয়, তাহলে তারেক রহমান সাহেব এখন পর্যন্ত হা ভোটের পক্ষে একটা কথাও বলেননি। তো এটা একটু আমি জানতে চাই। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমার লাস্ট প্রশ্ন আমি একজন ইউথের কাছ থেকে নিব, খুবই সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুল জোহরা। আমি 1 বছর যাবত হচ্ছে এনআইডি কার্ডের জন্য চেষ্টা করছি। আমি 1 বছর যাবত এনআইডি কার্ডের জন্য চেষ্টা করে এনআইডি কার্ড করতে পারি নাই। তারেক রহমান কিভাবে একদিনে এনআইডি কার্ড করতে পারেন, এটা আমার জানার খুবই ইচ্ছা। খুবই ক্লিয়ার প্রশ্ন, আমার মনে হয় আর প্রশ্ন শেষ, এখন উত্তর পর্ব শেষ। আচ্ছা, খুবই সুন্দর সুন্দর প্রশ্ন আসছে। প্রথমে হচ্ছে হ্যাঁ ভোটের কথা যেটা হয়েছে, যে হ্যাঁ, এটাই তো প্রথম প্রশ্ন ছিল, তাই না? ও না না, আপা দেন, না না, সরি, শুরু করছেন যেহেতু শুরু করেন, সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু হ্যাঁ ভোটের কথা বলেছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই হ্যাঁ ভোট আর এটার মধ্যে একটি বেসিক পার্থক্য হচ্ছে, সেই হ্যাঁ ভোটটা ছিল তাকে আপনি সরকার প্রধান হিসেবে দেখতে চান কিনা, এবং সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটটা ডিফারেন্ট ছিল। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বেগম খালেদা জিয়ার জানাজা দেখেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা দেখেছেন, এগুলো দেখে আপনি বিচার করবেন যে বেগম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কি বিচারের মুখোমুখি হওয়া উচিত কিনা। আর হ্যাঁ ভোট আর না ভোটের কথা যেটা আমি বলছি, এটি একটি কমপ্লিকেটেড বিষয়, যেটি ও বলেছে অনেকবারই যে সবার কাছে বোঝানো দরকার ছিল হ্যাঁ মানে কি, না মানে কি, বা এই যে 46টা বিষয়কে সামারাইজ করে এটা করা হয়েছে সেটা। আমরা এটাই বলতে চাই যে এই মুহূর্তে হ্যাঁর পক্ষে যে প্রচারণাটা চলছে, এটার কথাই বলেছি যে আপনি যখন বিষয়টাকে ক্লিয়ার করতে পারেন নাই, কিন্তু এক জায়গায় পক্ষপাতিত্ব করছেন, এক জায়গায় ভোট দেওয়ার জন্য গ্রামের মানুষকে আপনি ফোর্স করছেন সর্ট অফ, এটা আসলে এক ধরনের সরকারের দ্বিচারিতা আমি মনে করি। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে এনআইডি কেন তারেক রহমান একদিনে পেলেন, আপনি কেন পেলেন না? এটার উত্তর তারেক রহমানই 2 দিন আগে দিয়েছেন। উনি স্বীকার করেছেন যে উনি এনআইডিটা খুব দ্রুততম সময়ে পেয়েছে। কারণ কি জানেন, এই যে তারেক রহমান যখন বিদেশে ছিল সারাদিন প্রশ্নের উত্তর দিতে হয়, উনি কেন আসেন না? বিশ্বাস করেন প্রতিটি টক শোতে দিয়েছে। উনি আসার পরের প্রশ্ন হচ্ছে যে উনি কেন এত নিরাপত্তা পান, এখন প্রশ্ন হচ্ছে উনি কেন তাড়াতাড়ি এনআইডি পেলেন। এখন যিনি ইলেকশনে দাঁড়াবেন, তাই না, তার এনআইডিটা একটু হয়তো দ্রুততম সময় দিয়েছে আপা, তাতে এত মনোক্ষুণ্ণ হয়েন না। অন্তত এটা বিশ্বাস করেন যে উনি যদি ক্ষমতায় আসে তাহলে আপনি যাতে 1 মিনিটে এনআইডি পেতে পারেন, সেই ধরনের একটা ব্যবস্থা যাতে বিএনপি করতে পারে। ধন্যবাদ। তার প্রশ্ন, আপার কাছে প্রশ্ন ছিল, শেষ প্রশ্ন দাদা যেটা করেছিল। থ্যাংক ইউ। উনি প্রশ্ন করেছিলেন যে সম্ভবত বরগুনার জামাত ইসলামের একজন কেউ অমুসলিমদের নিয়ে কথাটা বলেছেন। আমরা প্রথমত সংখ্যালঘু শব্দটাই বলতে চাই না। আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের নাগরিক। কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু বাংলাদেশে, এটা আমরা কখনোই জামাত ইসলাম মনে করেন, আমরা সবাই। এবং আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে যখন হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপনের ক্ষেত্রে ক্রাইসিস সৃষ্টি হলো, আক্রান্ত হওয়ার একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো, তখন এই জামাত শিবিরের ছেলেরাই পূজার মন্দিরগুলি পাহারা দিয়েছে এবং সেখানে পূজা নির্বিঘ্নে করার ক্ষেত্রে একটি ভাইটাল রোল প্লে করেছে। এবং পার্টি থেকে যারা কোনো এরকম নারীর অমর্যাদামূলক কাজ করবে বা কথা বলবে, বক্তব্য রাখবে, আপনারা দেখেছেন যে বরগুনার তাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে, তিনি যে রোকন, সেই রোকনিয়াত বাতিল করা হয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এইটি আমাদের দলীয় শৃঙ্খলা। আমি জানি যে জামাত ইসলামী বাংলাদেশ
বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে একটি সুশৃঙ্খল দল হিসাবে পরিচিত। ইনশাল্লাহ তারা তাদের সেই শৃঙ্খলা রক্ষা করবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আমাদের সম্মানিত প্যানেলিস্টবৃন্দ, এবং প্রশ্ন অনেকের ছিল, আমাকে ক্ষমার সুযোগ দৃষ্টিতে দেখবেন কারণ সবার প্রশ্ন নিতে পারলাম না। আমাদের কোশ্চেন সেশন শেষ হলো। থ্যাংক ইউ। ধন্যবাদ ইফতেখার ভাই এবং তাসমিয়া আপাকে আজকের আলোচনা চমৎকারভাবে সঞ্চালনা করার জন্য। এবারে সম্মানিত প্যানেলিস্টদের হাতে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জুলস সেটস, পলিসি অ্যান্ড প্রোগ্রাম অফিসার, ইউরোপিয়ান কমিশন, এবং জাগো থেকে করবি রাকশান্তকে। যেহেতু আমাদের আজকের আয়োজন তরুণ এবং নারীদের জন্য, আমরা শুরু করছি আমাদের তরুণ নারী প্রতিনিধিকে দিয়ে। জুলস এবং করবি ভাই টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দিবেন নিশাত তাসনিম মাহিয়ের হাতে। এবারে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেওয়া হবে ডক্টর নাহিন ইসলাম খানের হাতে, মেম্বার বিএনপি ইলেকশন অবজারভেশন কমিটি। এবারে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেওয়া হচ্ছে তাসমিয়া তাবাসুর রহমানের হাতে, পোর্টফোলিও ডিরেক্টর, ইনোভেশন কনসাল্টিং। এবারে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেওয়া হবে ডক্টর ফেরদৌস খানমের হাতে, সেক্রেটারি, সম্মিলিত নারী প্রয়াস, মেম্বার জামাতে ইসলামী উইমেন্স উইং। এবারে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেওয়া হবে ফারা কবিরের হাতে, কান্ট্রি ডিরেক্টর, অ্যাকশন এইড বাংলাদেশ। সম্মানিত প্যানেলিস্টদেরকে ধন্যবাদ দিয়ে তাদের নিজ নিজ আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। বাট আই উড লাইক টু রিকোয়েস্ট জুলস সিটস, Policy and Program Officer, European Commission, to stay on stage because we want to hear from you. We are grateful to you for your support for civic and democratic education for the youth and women of Bangladesh. We would like to hear about your vision and expectation. থ্যাংক ইউ। আমরা একটু জোরে হাততালি দিয়ে থ্যাংক ইউ।